বিশ্লেষণ চলছে। এ পর্যায়ে আমার সাথে আরো কয়েকজন অতিথি যুক্ত হয়েছেন। সৈয়দ মাহমুদুল্লাহ আমার সাথে শুরু থেকেই ছিলেন। আমার সাথে এই মুহূর্তে যুক্ত হয়েছেন হাসান ফেরদৌস, সিনিয়র সাংবাদিক এবং রাজনৈতিক বিশ্লেষক। অনেক মজা পাই আপনার সাথে আলোচনা করতে। আবারও স্বাগত জানাচ্ছি অনুষ্ঠানে। আমাদের সাথে আছেন ডক্টর দিলীপ নাথ এবং আমরা আলোচনা করব বাংলাদেশের নির্বাচন নিয়ে এবং আরো একজন অতিথি যুক্ত হওয়ার কথা আছে বাংলাদেশ থেকে। তিনি যুক্ত হওয়া মাত্রই আমরা তাকে সংযুক্ত করে নিব এবং নিউ ইয়র্ক থেকেও হয়তো আমরা একজন গণমাধ্যম কর্মী আরেকজন সাংবাদিক যুক্ত হতে পারেন। আমরা একটু হাসান ভাইয়ের কাছে যাই। আমি সৈয়দ মাহমুদুল্লাহর সাথে ভাইয়ের সাথে যেহেতু শুরু থেকে আলোচনা করছিলাম, আমি একটু আপনার কাছে জানতে চাই এবারে নির্বাচনে তরুণ, নারী এবং সংখ্যালঘু সম্প্রদায়ের প্রতিনিধি আপনি কিভাবে বিশ্লেষণ করবেন? সবাইকে ধন্যবাদ। মাহমুদুল্লাহ ভাই, দেখে ভালো লাগছে। দিলীপ, আবার আগে কথা হয়েছে, আবার ভালো লাগলো। এর উত্তর আমরা জানি না, পরিসংখ্যান আমাদের কাছে নেই, লেভেল অফ পার্টিসিপেশন আমরা জানি না। আমরা কি জানি, তরুণদের ক্ষেত্রে তরুণ ভোটারের সংখ্যা 44%, যাদের বয়স 35-এর কম। 18 থেকে 35 এমন ভোটারের সংখ্যা 4 কোটি। একটা মেজর চাঙ্ক মেয়েদের সংখ্যা কত? 51% আমাদের জনসংখ্যার, তার 49% রেজিস্টার্ড ভোটার। কেমন ম্যাসিভ নাম্বার। ফলে আমাদের রাজনীতি, আমাদের নির্বাচনে এই দুটি ফোর্স খুব সিগনিফিকেন্ট। সংখ্যালঘুরা সংখ্যায় কম, কিন্তু ইটস এ ভোট ব্যাংক। এবং আবার বলি, আমরা যেহেতু আমাদের এক্সিট পোল আমাদের নেই, ফলে আমরা জানি না এক্স্যাক্টলি কে কিভাবে কত সংখ্যায় ভোট দিয়েছে, আমরা জানি না আমরা। কিন্তু যেটা আমরা বলতে পারি, এবারে নির্বাচনে সংখ্যালঘুদের উপস্থিতি কার্যত শূন্য। একজন খুবই কম সংখ্যক সংখ্যালঘুকে আমরা দেখেছি মূলধারা রাজনীতিতে সংযুক্ত হতে, খুব কম সংখ্যক। আমরা এও দেখেছি যে জামাত ইসলামী তাদের মডারেশন প্রমাণ করবার জন্য একজন সংখ্যালঘু রাজনীতিককেও, প্রতিনিধিকেও নির্বাচন প্রার্থী করেছিল, নামটা ওয়াস্তে, জেতেননি তিনি। জামাত ইসলামী 300 জনের মধ্যে একজনকে নারী দিতে পারেনি, বিএনপি 10 জনকে দিয়েছে। কেমন ফলে যে বিশাল সংখ্যক আমাদের নারী ভোটার এবং ইউথ ভোটার, তাদের এই নির্বাচনে রিপ্রেজেন্টেশন নেই। কিন্তু যেটা আমি কালকে বলছিলাম, এরা একটা বড় প্রভাব রেখে গেছে আমাদের নির্বাচন ব্যবস্থা, নির্বাচনী ফলাফলে। যেমন নারী ভোটার, যেমন কেন জামাত ইসলামী শেষ পর্যন্ত ক্ষমতা দখল করতে পারলো না? আমরা কি বলেছিলাম? অনেকেই বলেছিল শেষ মুহূর্তে যে জামাত ইসলামী হয়তো বা ক্ষমতা চলে আসবে। আমার নিজের ধারণা, একটা বড় কারণ, জামাত ইসলামী বিশাল জয় তারা পেয়েছে, ইটস এ ভিক্টরি ফর জামাত ইসলামী, কিন্তু তারা যে আরো ভালো ফল করলো না, তার মূল কারণ আমার বিশ্বাস নারী ভোটারদের, তাদের প্রতি বিমুখতা। আমি লিখেছি কেন জামাতের আমির ভুল বলেছেন। তিনি বলেছেন নারীরা কখনোই 1 নম্বর হবে না, সবসময় তারা পুরুষের পদানত। একথা তিনি স্পষ্ট বলেছেন, বিধাতার বিধান বলে। এবং আমার ধারণা যে তার এই বক্তব্য খুব নেগেটিভলি প্রভাব ফেলেছে নির্বাচনী ব্যবস্থায়। তরুণদের ক্ষেত্রে যেটা ঘটেছে, তরুণরা বিশৃঙ্খল, এখনো পলিটিক্যালি তারা অর্গানাইজ হতে পারেনি। এই যে নির্বাচনটা, রাজনৈতিক পট পরিবর্তন ঘটলো যেটা আমাদের, তা পুরোপুরি ইজ এ গিফট ফ্রম দ্য ইয়াং পিপল। তাদের রক্ত, তাদের ত্যাগ, তাদের মৃত্যু আমাদেরকে এই সম্ভাবনার পথে এনে দিয়েছে। কিন্তু যে সম্ভাবনা তারা তৈরি করলো, তার সুফল তারা পাচ্ছে না। এখন পার্লামেন্টে, আমাদের আগামী পার্লামেন্টে এনসিপির 6 জন আমরা পাবো, which is the good news. এটা একটা ভালো সংবাদ। 6 জন তরুণ, টকবগে তরুণ, যারা গত আন্দোলনে বড় ভূমিকা রেখেছে, তারা এই পার্লামেন্টে আসবে। আমি আশা করব যে তারা জামাতের অংশ হিসেবে আসবে না, তারা নিজস্ব ইউনিট ফর্ম করবে। সেক্ষেত্রে তাদের অংশগ্রহণটা অনেক বেশি মিনিংফুল হবে। শেষ কথা বলি আমি, তারা পার্লামেন্টে থাকুক বা না থাকুক, মাথায় রাখতে হবে যে বাংলাদেশের রাজনৈতিক বাস্তবতা সম্পূর্ণ বদলে গেছে বিকজ অফ the presence of young people এর প্রেজেন্স এবং অ্যাক্টিভ এনগেজমেন্ট রাজনীতিকে গুণগতভাবে বদলে দিয়েছে। ফলে ক্ষমতায় যেই আসুক, জামাত অথবা বিএনপি, এখন বিএনপি ক্ষমতায় এসছে, তারা যদি ইগনোর করে তরুণদের ইচ্ছা, তরুণদের আকাঙ্ক্ষা, তাহলে কিন্তু তারা বিপদে পড়বে। কারণ এই তরুণরা যে কোনো সময় অবলম্বন। আমাদের সাথে আরো একজন সম্মানিত অতিথি বাংলাদেশ
যুক্ত হয়েছেন। আমি একটু ইশরাত আপুর কাছে যেতে চাই, তারপরে আমি ডক্টর দিলীপ মেহতা আপনার কাছে আসবো। কারণ তিনি আবার চলে যাবেন তার ইউনিটি ইউনিয়নের সাথে। আমি ওনাকে খুব কষ্ট করে অনুরোধ করে নিয়ে এসেছি, কারণ তার একদম প্রত্যক্ষ অভিজ্ঞতাগুলো আমরা একটু নিতে চাই নিউ ইয়র্কের মানুষদের জন্য। আপনি তো ভোটের মাঠে ছিলেন, মানুষের সাথে কথা বলেছেন এবং নির্বাচন আপনি কাভার করেছেন এবং আপনি অনেক দেশেও গিয়েছেন বিভিন্ন জায়গায়। তো এবারে নির্বাচনটি একজন সংবাদ কিংবা গণমাধ্যম কর্মী হিসেবে আপনি কিভাবে মূল্যায়ন করছেন? তারপরে আমি অন্য প্রসঙ্গে আসব। একটা জিনিস যদি প্রথমেই আমি জানিয়ে রাখতে চাই নূপুর, আমি আমার সহবক্তা যারা আছেন তাদের প্রতি আমার সালাম শ্রদ্ধা এবং শুভ সকাল। ঢাকায় এখন সকাল। আর নূপুর, আপনাকে শুভেচ্ছা, ধন্যবাদ আমাকে যুক্ত করবার জন্য। একটা বিষয় প্রথমেই আমি বলে রাখতে চাই বা বলতে চাই, যেটা আমি বলবো যে একটা ভালো খবর, ইতিবাচক খবর, সেটা হচ্ছে যে অন্য সময় আমরা যে সহিংসতা দেখি নির্বাচনে, এবং সহিংসতা হলেই কিন্তু সাংবাদিকরা মার খায় সবার আগে, সাংবাদিকরা আক্রান্ত হয়। সেটি এবার ঘটেনি, বা সেটির পরিমাণ এবার একেবারে খুব কম, যদি ঘটেও থাকে বিচ্ছিন্নভাবে সেই পরিমাণটা এবার কম। তো আমি একজন সংবাদকর্মী হিসেবে আসলে সেই জায়গায় আমার এক ধরনের স্বস্তি আছে, যে অন্তত আমাদের সহকর্মীরা আমরা মাঠে অন্তত মার খাইনি। এই বিষয়টা হচ্ছে আমি প্রথমে জানিয়ে রাখতে চাই। আর এবারের ইলেকশন দিয়ে আমি আসলে কাভার করছি 2008 থেকে, 2008-14 কথা সামহাও আমি মনে করতে পারি না, কেন জানি না। তখন সম্ভবত আমি মা হতে চলেছিলাম, সেই কারণে হয়তো 14 ইলেকশনটা আমার মনে নাই। তারপরে বাকি ইলেকশন গুলো এবং সেই সাথে সিটি কর্পোরেশন ইলেকশন যেগুলো হয়েছে তার সবগুলোই কাভার করার অভিজ্ঞতা আমার হয়েছে, মাঠে, নির্বাচন কমিশনে, সব জায়গায় থেকেই। এবং সেই সাথে আপনি জানেন যে আমি কূটনৈতিক রিপোর্টার হিসেবে অবজারভারদের ফলো করাও আমার একটা দায়িত্ব, সেই জায়গা থেকে। এবার আমি কয়েকটা বিষয় আসলে লক্ষ্য করলাম। তার মধ্যে একটা হচ্ছে, আমি নির্বাচন কমিশনে ছিলাম। নির্বাচন কমিশনে যেটা হয় আপনি জানেন যে সাধারণত মাঠে যখন ভোট অনুষ্ঠিত হয় তখন নির্বাচন কমিশন সারাদিনই প্রায় গরম থাকে, এই অর্থে পাল্টাপাল্টি এক ধরনের অভিযোগ চলে। প্রার্থীরা আসেন, অভিযোগ করেন তার ভোট কেন্দ্র দখল হচ্ছে, এজেন্টদের বের করে দেওয়া হচ্ছে। এবার কিন্তু এই পরিমাণটা খুব কম ছিল। মানে আমার মনে করতে পারি আমি ইলেকশনের দিন একদম সন্ধ্যাবেলায় জামায়াতে ইসলামী আসলো, মানে সারাদিন কিন্তু আসলে কেউ আসে নাই। আমরা 3টা 4টা পর্যন্ত কিন্তু, মানে ভোট গণন হওয়ার সময়, যখন ভোট অনুষ্ঠিত হচ্ছে এই সময়ের মধ্যে আমরা কাউকে দেখি নাই। 4টার পরে জামাতে ইসলাম, বোধহয় আরো পরে, আমি যদি ভুল না করি আরো পরে জামাতে ইসলামী তাদের কমপ্লেইন নিয়ে এসেছিল। তাহলে আপনি এখান থেকে একটা চিত্র কিন্তু আপনি পাচ্ছেন যে সারাদিনে খুব একটা ওরকম বড় কোনো ঘটনা ঘটেনি বলেই কিন্তু দলগুলো আসেনি নির্বাচন কমিশনে কমপ্লেইন জানাতে। আর আমার মাঠের সহকর্মীরা, আমি যেহেতু নির্বাচন কমিশনে ছিলাম, ফলে মাঠের অভিজ্ঞতার কথা যদি আমি বলি, তারাও একই কথা বলেছে যে খুব একটা দুই একটা জায়গায়, প্রত্যন্ত অঞ্চলের দুই একটা জায়গায় হয়তো কিছু সহিংসতা, সহিংসতা মানে একেবারে স্থানীয় পর্যায়ে যেই মারামারিগুলো হয় এই ধরনের ঘটনা ছাড়া খুব বড় ঘটনা ঘটেনি। এটা হচ্ছে একটা দিক, অর্থাৎ ভোট চুরি বা ভোট কাটা। আমার বাসার লোকজন ভোট দিতে গিয়েছেন, তারা এসে বলেছেন যে খুবই শান্ত পরিবেশে ভোট হচ্ছে। এখন যদি আমি বলি যে তাহলে কি ভোট খুব সুষ্ঠু হয়েছে এবং খুবই পার্টিসিপেটরি একটা বিষয় হয়েছে, পার্টিসিপেশনের বিষয় তো নিশ্চয়ই আমার সহ আলোচকরা বলেছেন, বড় একটা দল নেই, ফলে কিছুটা তো সেই আগের ফর্ম পুরোপুরি না হলেও কিছুটা তো এখানে থাকলোই। একটা বড় দল যেহেতু অনুপস্থিত থাকলো, সেহেতু পুরোপুরি পার্টিসিপেটরি হয়েছে এ কথা তো গণমাধ্যম কর্মী হিসেবে আমি অন্তত বলতে পারি না। যারা বলবেন তারা বলবেন, কিন্তু আমি এটা বলতে পারি না যে কমপ্লিটলি পার্টিসিপেটরি হয়েছে। 2 নম্বর। 3 নম্বর হচ্ছে সংখ্যালঘুর ভোট এবার খুবই মানে ইন্টারেস্টিংলি সংখ্যালঘুরা ভোট দিয়েছেন। সেটা ভয়ে হোক, নির্ভয়ে হোক, কোনো চাপে পড়ে হোক, কোনো কৌশলগত কারণে হোক, অনেক জায়গায় ভোট দিয়েছেন। আবার একই সাথে এটাও ঠিক যে সংখ্যালঘু আহ, যদি, মানে তারা কি বলে যে কোথাও যদি এমন হয় যে না দিলেও চলে, না দিলেও সেরকম কোনো শঙ্কার কারণ নাই, সেখানে কিন্তু সংখ্যালঘুরা ভোট দেনও নাই। এরকম এখন এই মুহূর্তে আমার কাছে কোনো ডেটা নাই যে কত পার্সেন্ট সংখ্যালঘু ভোট দিলেন বা দিলেন না।
এবং শেষ পর্যন্ত আসি আমার আরেকজন আলোচক যিনি বলছিলেন যে নারীর ভোট, এই ব্যাপারে আসলে আমার এক ধরনের আগ্রহের জায়গা আছে। আমি নির্বাচন কাভার করার আগে থেকেই আসলে নারীর ভোট নিয়ে অনেকগুলো স্টোরি করেছি, আমি আমার অফিসে অনেকগুলো কাজ করেছি। তো সেখানে খুবই ইন্টারেস্টিংলি দেখা যাচ্ছে, আমি যদি একদম মাঠের কথা বলি, তৃণমূলের কথা বলি, বা রাস্তায় যে মহিলারা আহ, যান তাদের ইন্টারভিউ আমি করেছি, অনেকেই কিন্তু ভয় পেয়েছেন। এবং এই ভয়টা ব্রিউ করা হয়েছে কিনা আমি জানি না, মানে এটা আমি এটাকে কোনো বলবো না এটা নেগেটিভ পজিটিভ কি, কিন্তু ভয় তারা পেয়েছেন। এবং কখনো কখনো এই ভয়কে ব্রিউ করা হয়েছে যে জামাত ইসলামী ক্ষমতায় আসলে মেয়েদেরকে বের হতে দেওয়া হবে না, মেয়েদের কাজের কর্মঘণ্টা কমে যাবে। এইসব তো আপনি জানেনই, আপনারা সবাই জানেন। এইসব নিয়ে একটা ভীতি কিন্তু একেবারে, আপনি যদি আমি বলবো না যে আমার মতো যারা ক্লাসের বা আমার মতো যারা ওয়ার্কিং ক্লাসের মধ্যবিত্ত শ্রেণীর শুধু যে তারা ভয় পেয়েছেন তা না, একেবারে সাধারণ মানুষ, আমার বাসায় যে মহিলাটা রান্নার কাজে আসেন উনি থেকে শুরু করে সব নারীরা ভয় পেয়েছেন। এবং সেই ভয়ের প্রতিফলন এবং ভয়কে প্রতিরোধ করার জন্য, ঠেকানোর জন্য যে আমি কোনোভাবেই এটা আমি হতে দেব না, সেইটা করার জন্যই কিন্তু আসলে নারীর ভোট অনেকটাই জামাত ইসলামের বিপক্ষে পড়েছে। এটা হচ্ছে আমার অবজারভেশন যদি আমি বলি। এবং আহ, আমি তো বললামই আপনাকে যে কখনো কখনো ভয়টা ব্রিউ করা হয়েছে, এবং সেটা খুব একটা খারাপ হয়েছে বলে আমার মনে হয় না। ভয় থেকেই প্রতিরোধ একরকমের গড়ে উঠেছে। এই হচ্ছে মোটামুটি আমার অবজারভেশন। আর আজকে ইউরোপীয় ইউনিয়নের প্রেস কনফারেন্স আছে, তারা মানে অবজারভার মিশন যেটা এসছে তারা হয়তো তাদের অবজারভেশন দেবে, তখন হয়তো বিদেশিরা আসলে কি ভাবছে এই ভোট নিয়ে সেটা বলা যাবে। নূপুর। জি, অসংখ্য ধন্যবাদ। আমি ডক্টর দিলীপ নাথ আপনার কাছে যেতে চাই। আপনি বাংলাদেশের নির্বাচন, যেহেতু আজকে আপনাকে প্রথম পেয়েছি, গতকাল হাসান ভাই, সৈয়দ মোহাম্মদুল্লাহ দুজনেই ছিলেন, নির্বাচন নিয়ে অনেক কথা হয়েছে। আমি শুরুতে একটু আপনার মতামতটি, আপনার বিশ্লেষণটি নিয়ে নিতে চাই, তারপর আমি গঠনমূলক একটু মন্ত্রিসভা, শপথ গ্রহণ, সেই বিষয়গুলোতে আসবো, কিন্তু নির্বাচন নিয়ে ডক্টর দিলীপ নাথ। প্রথমত ধন্যবাদ আমাকে আপনার সাথে ইনভাইট করার জন্য। ইজ গুড টু সি আমার মামা মোহাম্মদ সৈয়দ মোহাম্মদুল্লাহ ভাই, হাসান ভাই এবং বাংলাদেশ থেকে যিনি জয়েন করেছেন সাংবাদিক। প্রথম কথা হলো যে বাংলাদেশে যারা নির্বাচন করেছেন তাদেরকে আমি অভিনন্দন জানাই, বিশেষ করে তারেক রহমান এবং তার দলের নেতৃবৃন্দ যারা জয়ী হয়েছেন তাদেরকে অভিনন্দন। বাংলাদেশে এই যে নির্বাচনটা হলো, আমি মনে করি বাংলাদেশের জনগণের জন্য, আমাদের সকলের জন্য একটা স্বস্তি পেলাম আমরা, কারণ এই দীর্ঘ 18 মাস ইউনূসের মব জাস্টিস থেকে আমরা কিছুটা হলো রেহাই পাবো এখন। কারণ এবং ইউনূস সরকার যেই চিন্তা ভাবনা করে দেশকে কমপ্লিটলি একটা পাকিস্তান বানানোর পায় তারা করেছিলেন, আমার মনে হয় এই নির্বাচনের মধ্য দিয়ে আমরা স্বাধীনতাকে আবার ওন করার একটা প্রক্রিয়া শুরু হলো। কারণ এই নির্বাচন যেটা প্রমাণ করে, কারণ নির্বাচনের ঠিক 7 দিন আগে, 5 দিন আগেও যেটা বলা হয়েছিল, ইনক্লুডিং যে বাংলাদেশের জামাত শিবিরে সরকার গঠন করবে, কিন্তু বাঙালি আবারও প্রমাণ করলো যে বাংলাদেশের মানুষ স্বাধীনতাকামী মানুষ, বাংলাদেশের মানুষ যে 30 লক্ষ শহীদের রক্ত তার বৃথা যেতে দেবে না, 2 লক্ষ মা বোনের ইজ্জত তারা যে সম্ভ্রমহানি তারা যে বৃথা যেতে দেবে না, এটাই প্রমাণ করলো এবারের নির্বাচন। এবং হ্যাঁ, নির্বাচনের 60% পপুলেশনকে, ভোটার রাইটকে সুপ্রেস করা হয়েছে। সব কিছুর পরেও আমি মনে করি যে মানুষ যে এই ভয় ভীতির পরেও আবার দাঁড়িয়েছে যে এই স্বৈরাচারের বিরুদ্ধে, এই জঙ্গির বিরুদ্ধে। কারণ গত 18 মাসে বাংলাদেশে যা হচ্ছিল, পুরো দেশটাকে একটা আফগানিস্তান 2.0 করার যে চিন্তা ভাবনা, বাংলাদেশকে একটা খেলাফতে ইসলাম কায়েম করার যে পরিকল্পনা ছিল, এর থেকে আমরা রেহাই পেয়েছি। আজকে বাংলাদেশে, আমি হাসান ভাইয়ের মধ্যে একটা কথা, বাংলাদেশের মানুষ 70% লোক শরিয়া আইন চায় তারা। বাংলাদেশে আজকের 49% ওমেন, যেখানে যে দেশে ভোটার, আজকে সেখানে নারীর সংখ্যা মাত্র 5 জন কি 7 জন ন্যূনতম নির্বাচিত হয়েছে। 7 জন। ভার্চুয়ালি বাংলাদেশের নারীরা, মানে অল্প সংখ্যক নারী ভোট দিয়েছেন। এবং নারীর অধিকারকে সুপ্রেস করা, নারীর অধিকারকে কেড়ে নেওয়া, এই নির্বাচন আমি মনে করি এটা প্রতিবাদ হয়ে দাঁড়িয়েছে। এবং আগামী দিনে সেটা কতদিন লাগবে জানি না, আমি মনে করি বাংলাদেশে এখন হোপ আছে। এখানে আমি অনেকদিন আগে আপনার
এই যে ওয়াল স্ট্রিট জার্নাল বলছে লেটস নট রাইট অফ ঢাকা ইয়েট, আমি মনে করি এখনো বোধহয় হোপ কিছুটা আছে বাংলাদেশ ঘুরে দাঁড়ানোর। এইটুকুই শুধু বলতে চাই। আমি আবার একটু উর্মি আপুর কাছে যেয়ে আমি হাসান ভাইয়ের কাছে আসব। উর্মি আপু, হাসান ভাইকে আমি একটু প্রশ্ন করেছিলাম আপনি আসার আগে, সেটি হচ্ছে নারী, তরুণ এবং সংখ্যালঘু। উনি খুব সুন্দর করে ভোটের হিসাবটি দিয়েছেন, কিন্তু আমি একটু জানতে চাই যে তরুণরা একটি দেশের পট পরিবর্তন করলো জুলাইয়ের পর, তাদের 30 জন প্রার্থী দিয়েছিলেন, 6 জন মাত্র নির্বাচিত হয়ে এসেছেন, এবং সেটিও আবার আরেকটি দলের ছত্রছায়ায় আমি বলবো। তো এটার কারণ কি? কারণ আমরা ভাবছিলাম যে তরুণদের অনেক মানে জনপ্রিয়তা কিংবা তাদের অনেক ভোট কিংবা প্রতিনিধি আমরা পার্লামেন্টে দেখতে পাবো। আপনি এটিকে কিভাবে দেখছেন? দেখেন, আমি তো এখন বাংলাদেশে বসবাস করি, ফলে খুব একেবারে ওপেনলি কিছু বলতে পারবো না, কিন্তু এখন আর রেখে রেখে কথা বলারও কিছু নাই। এইটার তো আসলে আপনি যদি ব্যাকগ্রাউন্ড দেখেন তাহলে তো সেটা খুব স্বাভাবিক, কারণ একেবারে শেখ হাসিনা সরকারের পতনের পর থেকেই তো এটা বোঝা গিয়েছিল যে বিষয়টি শুধুমাত্র তরুণদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণেই যে এই ঘটনা ঘটেছে তা তো না। এখানে যে একটা প্ল্যান ছিল এবং সেই প্ল্যান মাফিক সবকিছু এগিয়েছে, সেই সাথে সাধারণ মানুষ যুক্ত হয়েছে। যে কোনো প্ল্যানই, আমি যদি বলি, আপনি ভূ রাজনীতি ভালো বোঝেন সাংবাদিক হিসেবে, আমার সহ আলোচকরাও আমার সাথে আমার মনে হয় দ্বিমত করবেন না। বা এখন পৃথিবীতে আসলে কোনো কিছুই শুধু এককভাবে হয় না। যে কোনো স্থানে, পৃথিবীর যে বিশ্বের যে কোনো স্থানে যে কোনো ঘটনা কোনো না কোনো আসলে একটার সাথে আরেকটার যোগসূত্র থাকে, কিন্তু কোনো ঘটনা শুধুমাত্র একটা নিয়ামক দ্বারা সংঘটিত হয় না, শুধু এখন অন্তত হয় না বর্তমান যুগের যে ভূ রাজনীতি তাতে। তো সেটা তো আমরা বোঝাই গিয়েছিল একেবারে 5ই আগস্টের পরপরই, যখন মব শুরু হয়, যখন বাংলাদেশে 32 নম্বর ভাঙা ভাঙা হয়, এরকম না, মানে শিক্ষকদেরকে জুতার মালা পরানো হয়, নারীদেরকে হেনস্থা করা হয়, তখন তো বোঝাই গিয়েছিল যে এই প্ল্যানে আসলে তরুণরা, অনেক তরুণরা, আমার বাচ্চার মতো যে সমস্ত বাচ্চা আছেন সবাই আসলে অনেকেই না বুঝেও তাদের আবেগের জায়গা থেকে, এবং শেখ হাসিনা সরকারের প্রতি তাদের রাগ ছিল, ক্ষোভ ছিল, সেই ক্ষোভের কারণে দুটো মিলে একটা ঘটনা ঘটেছে। অর্থাৎ এখানে একটা প্ল্যান ছিল, একটা কনস্পিরেসি ছিল, সেই সাথে মানুষের ন্যায্য ক্ষোভও ছিল। এখন এই তরুণদের, আপনার প্রশ্ন হচ্ছে এই তরুণদের জনপ্রিয়তা না, এই তরুণরা কারা? এই তরুণরা দেখেন, নাহিদ ইসলাম কে? তিনি কিন্তু এই পুরো আন্দোলনের পোস্টার বয়। তাকে মানে এবং তিনি জিতে এসেছেন। তো সেই যে পোস্টার বয়, তিনি আসলে কোথায় গিয়ে দাঁড়ালেন, কার ছত্রছায়ায় গিয়ে দাঁড়ালেন? এই পোস্টার বয় কি একা একা নির্বাচনে জেতার মতো ক্ষমতা, সক্ষমতা রাখেন না? তার মানে রাখেন না। আমি আগে যে কথাগুলো বললাম সেটার প্রমাণ হয় কিনা দেখেন, যার কারণে তারা গিয়েছেন একটা দলের ছত্রছায়ায়। ফলে বিষয়টা এত সহজ না যে আমি কে বিকল্প কে, আমি বিকল্প না, আমি বিকল্পই, এটা একটা ভেগ একটা টার্ম বা ভেগ একটা বিষয়। রাজনীতি এত নাইভ না, এভাবে চলে না। হ্যাঁ, তো যার কারণেই আসলে কিন্তু দেখেন তরুণরা এত জনপ্রিয়, সেই জন্যই তরুণরা গেলেই, নির্বাচনে দাঁড়িয়ে গেলেই তারা ভোট পেয়ে জয়ী হয়ে আসবে, এরকম না। ব্যাপারটা এরকম যেমন না। আবার আমি যদি একটু এভাবেও বলি, আমি আসলে ডিপ্লোম্যাটিক রিপোর্টার, তো আমার কথাবার্তায় হয়তো একটু দুই ধরন চলে আসে। হ্যাঁ, আবার দেখেন, এত সহজও না। এই যে ধরেন আমরা ভয় পেয়েছিলাম, বললাম আমি যে জামাত ইসলামী ক্ষমতায় চলে আসলে বাংলাদেশের মেয়েদের কি হবে, এটা নিয়ে যে একটা ভীতি ছিল সবার, সেই ভয়টা কিন্তু আসলে শেষ পর্যন্ত নারীরা আর হতে দেন নাই, বা বাংলাদেশের সাধারণ মানুষ এটার বিরুদ্ধে দাঁড়িয়ে গেছেন কিন্তু। এবং আপনি দেখেন জামাত ইসলামী কিরকম অদ্ভুত একটা দল। আমি কোন দলের বিরুদ্ধে আসলে সাংবাদিক হিসেবে কথা বলতে আমি যেহেতু আসলে চাই একটা জায়গা থেকে, নিরপেক্ষ জায়গা থেকে দেখতে, তবু বলতে বাধ্য হই। দেখেন, ওনারা 5 ঘন্টা নারীর কর্মদিবসের কথা, কর্মঘন্টার কথা বললেন। তারপরে ইশতেহারের দিন, যখন এই নিয়ে, তার আগেই যখন খুব কথাবার্তা হচ্ছে, ইশতেহারের দিন তারা বললেন যে আমরা তো এভাবে বলিনি, আমরা বলেছি কোনো কর্মজীবী মা যদি চান তাদের অনুমতি সাপেক্ষে। মানে ওনাদের ক্যারেক্টারের মধ্যে আছে এক ধরনের মুনাফিকি।
ওনাদের ক্যারেক্টারের মধ্যে আছে এক ধরনের মিথ্যা বলার প্রবণতা, মানুষকে ধোঁকা দেওয়ার, মিথ্যা কথা বলে, ভুল ভাল বলে, বিভিন্ন ধরনের মানে আহ, ওই যে জ্ঞান পাপী বলে না, ওনাদের মধ্যে জ্ঞান পাপ বিষয়টা আছে। ওনাদের ছেলেমেয়েরা যারা আসলে ওনারা যে সমস্ত ছেলেদেরকে দিয়ে রাজনীতি করিয়েছেন, তারা খুব পড়াশোনা করা ছেলে, কিন্তু তারা আসলে জ্ঞান পাপী। হ্যাঁ, তাদের মধ্যে তাদের ভেতরটা পরিষ্কার না, আত্মাটা পরিষ্কার না। এখন এই প্রশ্নের উত্তর আমি আমি আশা করি আপনি পেয়েছেন যে বিষয়টা এরকম না যে তরুণরা খুব জনপ্রিয়, তো তারা তাদের ভোটে জিতে আসার সক্ষমতা আছে। তারা কি এবং কে, এটা সব বাংলাদেশের মানুষ আসলে বুঝে গিয়েছে এই তরুণদের, যার কারণে ফলাফল এই, আমি এটুকুই বলতে পারি। অসংখ্য Excellent. ধন্যবাদ। আমি একটু হাসান ভাইয়ের কাছে আবার যেতে চাই, কিন্তু আমি একটু গঠনমূলক আলোচনা করতে চাই। সৈয়দ মাহমুদুল্লাহ আছেন, আমি একটু শপথ গ্রহণের আনুষ্ঠানিকতায় এবার কিভাবে সম্পন্ন হতে পারে, হাসান ভাই। আমি যদি সাংসদদের কথা বলি, পার্লামেন্ট মেম্বার, এটা আমার চেয়ে ভালো উর্মি বলতে পারবে, কারণ এখন লোকাল ফিল্ডে আছে। শাসনতন্ত্রের বিধান অনুসারে কথা ছিল স্পিকার নেবেন, স্পিকার তো নেই, ডেপুটি স্পিকারও নেই, তাহলে কি হবে এ নিয়ে এখনো কিন্তু প্রশ্ন চলছে, পাল্টা প্রশ্ন চলছে। উত্তরটা আমার কাছে স্পষ্ট নয়, এ নিয়ে আজকে লেখালেখি হচ্ছে। উর্মি জানি কিনা আমি জানতে চাই, তার কাছ থেকে বলো। জি উর্মি আপু। জি, নির্বাহী আদেশের কথা বলা হয়েছে হাসান ভাই। হ্যাঁ, যে যেহেতু আমাদের কনস্টিটিউশনে ছিল যে এটা হচ্ছে স্পিকার পড়াবেন, এখন স্পিকার তো নেই, শপথ পড়ানোর জন্য স্পিকার নেই, তাহলে নির্বাহী আদেশে রাষ্ট্রপতি এটা পড়াতে পারেন, এরকম একটা কি বলে যে প্রজ্ঞাপন এখনো জারি হয়নি, কিন্তু এরকম জুলাই সনদের যে আপনার ধারা বা যে 84টি যে সুপারিশ এসছে, সেখানে এই সুপারিশ এসছে যে নির্বাহী আদেশে এটা রাষ্ট্রপতি পড়াতে পারবেন বা পড়াবেন। তো আশা করি মানে আমার মনে হয় সেদিকেই যাচ্ছে, কারণ ইউনূস সরকার বলেছে যে রোজার আগেই তারা ক্ষমতা হস্তান্তর করে দেবে। ফলে নির্বাহী আদেশে যদি সেটি হয়ে থাকে, তাহলে রাষ্ট্রপতি আসলে শপথ পড়াবেন বলে এত মানে এই পর্যন্ত আমরা যেটুকু বুঝতে পারছি। আর 84টি যে সুপারিশ, তার মধ্যে আপনি জানেন যে 19টা নোট অফ ডিসেন্ট আছে বিএনপির। ফলে সেই নোট অফ ডিসেন্টের কারণেও কিছু কিন্তু ওলটপালট ব্যাপার ঘটবে, মানে আমি বলছি যে জুলাই কিছু সনদের। হ্যাঁ, এক্সপেক্টেড আনএক্সপেক্টেড কিছু ঘটনা ঘটবে। কারণ হ্যাঁ না ভোটের একটা বিষয় আছে। হ্যাঁ না ভোট, এখন পর্যন্ত হ্যাঁ না ভোট নিয়ে কিন্তু এক ধরনের কি বলে যে শঙ্কা বা আগ্রহ অনাগ্রহ সব ধরনের ঘটনাই হ্যাঁ নাতে আছে। কারণ হ্যাঁ ভোট জিতলে একটা বিষয় আমি আমি জানি না, আমি সময় আছে কিনা, আমি কি বলবো নুপুর নাকি আচ্ছা, আমি জি জি থামবো? জি, বলুন বলুন, তারপরে আমি সম্মানিত আরো যাব, আপনি আচ্ছা, বলুন। হ্যাঁ না ভোটের একটা বিষয় হচ্ছে যে যেহেতু বিএনপি নোট অফ ডিসেন্ট দিয়ে রেখেছে, 19টা জায়গায় তারা নোট অফ ডিসেন্ট দিয়ে রেখেছে, এবং যে পরিমাণ 2/3 ভোট পেয়ে তারা আসলে সরকার গঠন করবে, তারা চাইলে কিন্তু বলতেই পারে যে আমরা আর কোনো হ্যাঁ না ভোট মানি না। তারা সরাসরি তাদের সরকার গঠনের প্রক্রিয়ায় চলে যেতে পারে। কিন্তু এটা তো যেহেতু আবার একটা জনগণের রায়, ফলে তাদের মানার এক ধরনের বাধ্যবাধকতা থাকবে। কারণ রায়টা না মানলে সেটা আবার হয়তো কারো মানে যারা ভোট দিয়েছেন পক্ষে, তাদেরকে এক ধরনের অসম্মান করা হয়। বিএনপি হয়তো এটা করবে না, কিন্তু চাইলে কিন্তু সেটা সম্ভব, কারণ তারা যেরকম সংখ্যাগরিষ্ঠতা পেয়েছেন, তারা চাইলে এই হ্যাঁ না ভোটের ভোট নিয়ে আর মানে গণভোটের এই বিষয়টি নিয়ে তারা খুব বেশি না এগুলেও তেমন কোনো জটিলতা হবে না। কারণ তারা যে নোট অফ ডিসেন্ট দিয়েছেন, সেই নোট অফ ডিসেন্টে এই বিষয়গুলো ছিল, উচ্চকক্ষ নিম্নকক্ষ নানান কিছু। এবার তো আসলে খুব জটিল হয়ে গেছে প্রক্রিয়া। সংবাদকর্মী হিসেবে আমারই মাথা ঘুরায়, আমি জানি না সাধারণ মানুষ আসলে বিষয়টা কতখানি বুঝতে পারে। ফলে তাদেরকে মানে বিএনপি যে সমস্ত নোট অফ ডিসেন্ট দিয়েছে, সেটা সহই কিন্তু সাধারণ মানুষ তাদেরকে ভোট দিয়েছে, ভোট দিয়ে নির্বাচিত করেছে। ফলে বিএনপি চাইলে এটা করতে পারে, কিন্তু এখন দেখা যাক যে আসলে বিএনপি গণভোটের বিষয়টিকে কিভাবে দেখে। তবে আপনার প্রশ্নের উত্তর হচ্ছে শপথ এবার রাষ্ট্রপতি নির্বাহী আদেশে পড়ানো হবে, এইটুকু পর্যন্ত আমরা জানি। হয়তো ধীরে ধীরে আরো খোলসা হবে। নুপুর, উর্মি, কিন্তু কথা জি উঠেছে জি সিইসি কেও এই দায়িত্ব দেওয়া হতে পারে।
ইলেকশন কমিশনারকে দায়িত্ব দেওয়া হতে পারে শপথ করার, এই কথা উঠেছে কিন্তু এখনো। এ কথা উঠেছে, হ্যাঁ এটা একদম। উঠেছে যদি 3 দিনের ভিতরে শপথ না গ্রহণ করা হয়, 3 দিনের ভিতরে যদি করা হয়, আমি বিভিন্ন মিডিয়ায় যেটা ফলো করলাম সেটা হচ্ছে রাষ্ট্রপতিকে দিয়ে একটা নির্বাহী আদেশ দিয়ে চিফ জাস্টিস চৌধুরীকে দিয়ে শপথ গ্রহণ করানো হবে পার্লামেন্টের সদস্যদের। ওই মন্ত্রিসভার না, মন্ত্রিসভার রাষ্ট্রপতি শপথ নেবেন, কিন্তু ওই পার্লামেন্টের সদস্যদের চিফ জাস্টিস চৌধুরীকে দিয়ে নির্বাহী আদেশে তাকে দায়িত্ব দেওয়া হবে। আমি এবং এই পর্যায়ে জি উর্মি আপু যুক্ত করতে চেয়েছিলেন। না, এবং তারপরে এই তো তারপরে যেটি বলছিলেন ভাইয়া, যে তারপরে আসলে মন্ত্রিসভার শপথটা তো তখন আর তোর সমস্যা থাকছে না। চিফ জাস্টিস যদি শপথটা পড়িয়ে ফেলেন, তাহলে অন্তত পার্লামেন্টের সদস্যদের যে শপথ পড়ানো সেটি তো কমপ্লিট হয়ে গেল। মন্ত্রিসভা তারপরে গঠনের পরে হয়তো তারপরে সেটি নির্বাহী আদেশে রাষ্ট্রপতি পড়াতেই পারেন। জি। আর জুলাই সনদের প্রসঙ্গ যেহেতু আসলে ডক্টর দিলীপ নাথ, আপনার একটু মতামত নিয়ে আমি হাসান ভাই এবং সৈয়দ মোহাম্মদুল্লাহর কাছ থেকে নিব। আপনি এই হানা ভোটের ব্যাপারে একটু যদি যুক্ত করেন। প্রথম কথা হলো যে আমি তো এখানে হা না, এখানে তো অপশন ছিল 3টা, হা না আর বুঝি না। এখন বেশিরভাগ মানুষে বুঝি নার মধ্যে ছিল। শুনেন, এই যে জুলাই সনদ ছিল, দিস ইজ এ অ্যানাদার কি বলে আপনার এই মানে কি শব্দটা কি বলবো, এই যে মানে এটার প্রয়োজনটা কি ছিল, যে মানুষকে বেসিক্যালি ইম্পিউনিটি দেওয়া, মানুষকে কনফিউজ করা এবং এই প্রেসিডেন্টকে বেশি ক্ষমতায়ন করা, আর একটা অটোক্রেসি ক্রিয়েট করা। এবং যে উর্মি আপা যেটা বললেন, আমি মনে করি বিএনপির যে নির্বাচনী ম্যান্ডেট এবং জনগণের যে ম্যান্ডেট, তারা 2/3 মেজরিটি নিয়ে আসছেন। দেয়ার ইজ নো রিজন ফর দেম টু অনার এই জুলাই সনদ। এবং এই জুলাই সনদ মতো একটা বোগাস জিনিস মানুষকে কনফিউজ করে, যেটা ইউনূস সরকার চেষ্টা করেছেন, আমি মনে করি এটা সাস্টেন করবে না। কারণ শুনেন, এট দ্য এন্ড অফ দ্য ডে দের ইজ নাথিং টু বি প্রাউড ফর জুলাই মুভমেন্ট, অ্যাবসলিউটলি নাথিং। আমার মনে আছে, আমি যখন যে 90-এর গণ অভ্যুত্থান হয়েছিল, আমি তখন ছোট, হাই স্কুলে পড়ি। মানুষ স্বতঃস্ফূর্তভাবে সরকার বিরোধী, এরশাদ বিরোধী আন্দোলনে ছিল। গ্রামে গঞ্জে মাঠে পর্যায়ে মানুষের মধ্যে একটা মানে কি উদ্দীপনা ছিল। এটা একটা প্রিমেডিটেটেড প্ল্যান করে একটা সরকার উচ্ছেদ করে আপনার যেটা এরপরে দেশে একটা মব সৃষ্টি করে দেশটাকে অন্যদিকে দাবিত করা, আমাদের ইয়াং জেনারেশনকে কনফিউজ করে এদেরকে পুরা জঙ্গি বানানো, যে পায়ে তারা চলছিল এতদিন, এইটা আমাদের ইয়াং জেনারেশন বুঝবে এখন, বিলিভ মি, এবং ইউ ক্যান টেক মাই ওয়ার্ড, এখন থেকে 5 বছর 7 বছর পরে এরা একদিন বলবে যে আমাদেরকে ভুল পথে দাবিত করা হয়েছিল। কারণ এখনই বলছে, এখনই অনেকে কিন্তু বলছে। আজকে তারপরে দেখেন এই যে ইলেকশনের 60%, 50%, 20%, আমার কাছে আমি একটা ম্যাথ মানে অ্যাড করতে চেয়েছিলাম যে বিভিন্ন এলাকায় যারা ভোট পেয়েছে তাদের নাম্বার 13 কোটি ভোটার আছে বাংলাদেশে নাকি রাফলি, এবং 60% যদি ভোটার হয় অ্যাবাউট 7 কোটি 8 লক্ষ 10 লক্ষ এরকম কিছু হয়। কিন্তু যদি আপনি ভোটার যদি অ্যাড করেন, ইট হ্যাজ অ্যান অ্যাড আপ। তারপরে আপনার এই হা না বুঝি না যদি আপনি অ্যাড করেন, দ্যাট নাম্বার অলসো ডাজ নট অ্যাড আপ। তো আমি অলসো কনফিউজ যে কত পার্সেন্ট ভোট হয়েছে, বাট ইজ ইরেলেভেন্ট, 20% হলো না 30% হলো, ইট ডাজন্ট ম্যাটার। অ্যাটলিস্ট মানে মোটামুটি ভাবে একটা ভোট সম্পূর্ণ হয়েছে। এই জঙ্গি সরকারকে আমরা বিদায় দিতে পারবো আশা করি। একটা নতুন সরকার গঠিত হবে, এই সরকারের মাধ্যমে আমরা একটা গণতন্ত্রের পথে মানে এগিয়ে যেতে পারবো, এইটুকু আমি অ্যাটলিস্ট হোপফুল। আর যেটা আমি যে উর্মি আপা যেটা বলছিলেন যে ওমেনদের ব্যাপারে, ইজ ভেরি মাচ কনসার্নিং। বাংলাদেশে মহিলাদেরকে যেভাবে দাবিয়ে রাখার চেষ্টা চলতেছে, এবং এই জামাত শিবির এবং এনসিপি যারা নির্বাচন করেছে, মানে এটা তো এদেরকে পলিটিশিয়ান, এদেরকে রাজনীতি বিপ্লবী, আমি এদেরকে কোনো ক্যাটাগরির মধ্যে ফেলতে চাই না, কারণ দে আর বেসিকলি পেইড থাগ। কারণ আমরা এটা ভালো করে জানি, এইদেরকে মিলিয়নস অফ ডলার দিয়ে আমরা এদেরকে ডাকাত বানিয়েছি, এবং তারা ডাকাতি করেছে, এবং গত 18 মাসে তারা এটাকে আরো বেশি বৃদ্ধি করার চেষ্টা করেছে। সুতরাং এবং এদের মধ্যে দুই একজন নির্বাচনে জয়ী হয়েছেন, এবং দেখা যাক তারা কি করে। কিন্তু যে উর্মি আপা, দের যে হোপ, আমি মনে করি বাংলাদেশে 49% ওমেন এবং খুবই শিক্ষিত, এটা
মহিলাদের মধ্যে বেশ অগ্রণী ভূমিকা রাখছে বিভিন্ন জায়গায়। আমি মনে করি এরা অর্গানাইজ হন আপনারা, there will be a time বাংলাদেশ ওমেন উইল স্পিক আপ এগেন। কারণ বাঙালির বারবার দেখা যাচ্ছে, এবং এবার যেটা আমার কাছে যেটা আমি একটা ক্লিয়ারলি যে বাঙালি যে আসলে আমরা একটা সংস্কৃতি মনা লোক, আমরা সকলকে নিয়ে যে স্বাধীনতা যুদ্ধ হয়েছিল এবং এই যে প্লুরালিস্টিক একটা বাঙালি জাতি সর্বধর্মকে নিয়ে থাকার যে আমি মনে করি এখনো সেই সুযোগ রয়েছে, সেই হোপ রয়েছে। দীর্ঘদিন বিভিন্ন বাহিরের বহিরাগত শক্তির মাধ্যমে আমাদের মধ্যে কনফ্লিক্ট, আমাদেরকে বিভিন্ন ধারা ধাবিত করা, এই প্রচেষ্টাগুলো দীর্ঘদিন চলে আসছে, এখনো চলতেছে। হোপফুলি বাংলাদেশের মানুষ, বাঙালি জাতি এটা ঘুরে দাঁড়াবে এবং আমরা আবারও সবাই মিলে মিশে একটা সুন্দর বাংলাদেশ দেখতে পারবো। হাসান ভাই, আমি একটু যেতে চাই জুলাই সনদের ভবিষ্যৎ, আপনার বিশ্লেষণ। প্রথম জুলাই সনদটা কি? 30টি দল একসাথে বসে সম্মতির ভিত্তিতে একটি চার্টার তৈরি করেছে। 30টি, বাংলাদেশে ঘটনা কখনো ঘটেনি। 30টি দল ঐক্যমত হয়েছে কতগুলি বেসিক পরিবর্তনের জন্য। লক্ষ্যটা কি? রাষ্ট্রকে সংস্কার করা। যে রাষ্ট্রটা আমরা পেয়েছি উত্তরাধিকার সূত্রে ডিফেক্টিভ, যেই ব্যবস্থা চলে আসছে কি দেখেছি আমরা, প্রধানমন্ত্রী যা বলেন সবাই সব তাতে হাঁ বলেন। জুডিশিয়ারি, পার্লামেন্ট, এক্সিকিউটিভ সবই একজনের নিয়ন্ত্রণে। এই যে দুঃসহ অবস্থা, এই যে কি বলবো অসুস্থ অবস্থা, তা থেকে বেরোনোর জন্য সকল দল মিলে করেছে। চার্টারটা কেন এত গুরুত্বপূর্ণ? কারণ সবাই যুক্ত হয়েছে। আশা করি তোমাদের মনে আছে কিভাবে যখন এই চার্টার সাইন হয়, ডিসেন্ট হয়েছে আমরা জানি, এবং ডিসেন্ট ইজ নর্মাল প্রসেস। যে কোনো বড় চুক্তিতে দেখবা সবাই ABC করে ডিসেন্ট প্রকাশ করে। যেমন ধরো যাক জাতিসংঘের নারী অধিকারের চার্টার, দেখবে সৌদি আরবে বলা আছে যে ভাই 16 বছর বয়সে মেয়েদের বিয়ে হবে, এটা মানি না আমি, বলা আছে। যার যার মতো করে ডিসেন্ট তারিখ, দিস ইজ কোয়াইট নর্মাল প্র্যাকটিস লিগাল প্রক্রিয়াতে। কিন্তু সবাই যে এক হলাম এবং সিদ্ধান্ত গ্রহণ করলাম কি, যে আমাদের কিছু ডিফেক্টস আছে, লেটস ওয়ার্ক টুগেদার টু ফিক্স আওয়ার প্রবলেমস। এটাকে আমি ম্যাসিভ একটা উন্নতি মনে করি। আমি যখন দেখলাম পার্লামেন্টের সামনে দাঁড়িয়ে এই যারা এরা এই 4 দল 5 দল 30 দলের সদস্যরা এক অপরের সাথে কোলাকুলি করছে, আই থট দ্যাট ওয়াজ ওয়ান্ডারফুল। এবং এখন কি দেখলাম, নির্বাচন হয়ে গেল, শিশির মনির প্রথম জামাতের অভিনন্দন জানাচ্ছে যে জিতেছে। আমাদের কি নাম ছেলেটির, পঞ্চগড়ের নির্বাচনের পরে কোলাকুলি করছে তার সার্জিস আলম, কোলাকুলি করছে। এই দৃশ্য তো আমরা কখনো আগে দেখিনি। ফলে গুণগত পরিবর্তন ইতিমধ্যে শুরু হয়ে গেছে বাংলাদেশে। রাজনীতিতে, রাজনৈতিক গঠন প্রক্রিয়ায় গুণগত পরিবর্তন শুরু হয়ে গেছে। আর দিলীপ নাথ যেটা বলছেন, উর্মিও অংশ তো বললো, আমার সাথে ভালো বুঝবে, মাটিতে আছে। জুলাই বিপ্লব একটা বড় ঘটনা আমাদের দেশে। আমরা একটা 17 বছরের স্বৈরাচারকে হটিয়েছি। যে স্বৈরাচার সময় আমি নিজেও কার্যত সেই ন্যারেটিভ নির্মাণে সাহায্য করেছি। এই যে উর্মি সাংবাদিক, আমি শিওর আমরা সবাই কম বেশি ন্যারেটিভ নির্মাণ করেছি। কেন করেছি সেটা ভিন্ন কথা, করেছি এবং সুযোগ দিয়েছি এই অ্যাবিউজকে, এই ক্ষমতার অপব্যবহারকে এক্সপ্যান্ড করতে। আমরা দেখিনি, আমরা জানি না এরা কারা, কিভাবে এরা ক্ষমতার অপব্যবহার করেছে, কিভাবে সম্পদ হস্তগত করেছে, কিভাবে ব্যাংক দখল করেছে, আমি জানি না আমরা। তারপরেও কিন্তু কখনোই নিয়ে মুখ খুলিনি আমরা। আমার লেখা আছে যে দুঃসময়ে যখন ভালো মানুষ চুপ থাকে তখন কি হয়। মার্টিন লুথার কিং চিঠি লিখেছিলেন বার্মিংহাম জেলে বসে, যখন রাস্তায় কালো মানুষ মারা যাচ্ছে, তখন একদল শ্বেতকায় ক্লার্জিম্যান, পাদ্রী বলছে ভাই এখন তোমার এই আন্দোলন করার দরকার নাই, আসো মিটমাট করি। তখন উনি লিখেছিলেন যে দুঃসময়ে যখন ভালো মানুষ, এরা সব ভালো মানুষ, নীরব থাকে, তার চাইতে অসহনীয় অবস্থান নেই। আমরা নীরব ছিলাম এবং আমাদের নীরবতাকে ভাঙলো কারা?
আমি একদম একমত নই, এরা থাগস নয়, এটা বিপ্লবের এজেন্ট। কিন্তু ঘটেছে কি বাংলাদেশে, যেটা কেউ উল্লেখ করছি না আমরা, বাংলাদেশে গত 50 বছরে একটা বড় মনোসাংস্কৃতিক পরিবর্তন ঘটেছে, এবং ঘটিয়েছে কে? ক্ষমতাসীনরা। বাংলাদেশে মাদ্রাসা শিক্ষার বিস্তার কে ঘটিয়েছে? গতকাল আমি উল্লেখ করেছি, 23 সাল থেকে শুরু করে 2 বছরের মধ্যে 1 মিলিয়ন ছাত্রছাত্রী পাবলিক স্কুল থেকে ঝরে গেছে, আর ঠিক সেই পরিমাণ ছাত্রছাত্রী ঢুকেছে কোথায়? মাদ্রাসায়। কিভাবে হলো? কিভাবে মাদ্রাসা শিক্ষা বিশ্ববিদ্যালয়ের অনুমোদন পেয়ে যায়? কার হাত ধরে? কিভাবে আমাদের এই সকল সেকুলার রাজনীতিকরা কমই জননী হয়ে পড়ে? আমি কালকে বলেছি, আবারও বলি, যে ধান আমি বুনেছি সেই ফসলই আমি পাবো, এবং সেই ফসলই আমি পাচ্ছি। ওয়াশিংটন পোস্ট কি বলেছে দুদিন আগে, ইউএস স্টেট ডিপার্টমেন্ট কোট করে, যে বাংলাদেশে একটি ইসলামিক ধারা শুরু হয়েছে। ইটস এ রিয়ালিটি। সারা বিশ্ব জুড়েই দেখতে পাচ্ছি আমরা দক্ষিণমুখী যাত্রা, আমাদের এই মার্কিন যুক্তরাষ্ট্রে দক্ষিণমুখী যাত্রা। হোয়াইট হাউস থেকে আমাদের কি বলছে? আমেরিকা ইজ এ ক্রিশ্চিয়ান নেশন, আমেরিকা ইজ এ হোয়াইট অ্যান্ড ক্রিশ্চিয়ান নেশন। এই যে গ্লোবাল টেন্ডেন্সি টুয়ার্ডস দ্য রাইট, এর কারণটা কি? এর কারণ হচ্ছে যে লিবারেল সো-কল প্লুরালিস্টিক ডেমোক্রেসি আমরা নির্মাণ করার চেষ্টা করেছি সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারের পরে, that has failed everywhere, including বাংলাদেশ। এবং তার রেসপন্সে আমরা দেখতে পাচ্ছি ইমার্জেন্স অফ এ নিউ, এই যে অতি দক্ষিণপন্থী রাজনীতির বিকাশ ঘটছে। এটাকে ঠান্ডা করতে হলে, এটাকে কি বলে ট্যাকল করতে হলে আমাকে সাংস্কৃতিক ভাবে এটাকে হ্যান্ডেল করতে হবে। এটা বিকজ ইট ইজ কালচারাল। ডেমোক্রেসি ইজ কালচার। কালচারটা কখনো একদিনে জন্মায় না। যেমন আজকে মাদ্রাসা ভিত্তিক শিক্ষার বিস্তার ঘটেছে গত 50 বছরে, এর বিরুদ্ধে লড়াইটা আমাদেরকে আজ থেকে করতে হবে, স্পষ্টভাবে স্বীকৃতি দিয়ে যে হ্যাঁ, এই ফাইটটা আমার এই শিক্ষার বিরুদ্ধে, এই শিক্ষা ব্যবস্থার বিরুদ্ধে, এই সংস্কৃতির বিরুদ্ধে। আদারওয়াইজ জাস্ট লেকচারবাজি করে এটা পরিবর্তন করা যাবে না। কারণ একটু আগে বললাম, দিলীপ ঠিকই বলেছে, আমি বলেছি, জরিপ বলছে বাংলাদেশ 70% লোক শরিয়া আইন পছন্দ করে এরকম আমি জানি না, এটা জরিপের কথা। কেন এটা ঘটলো? এটা কেন ঘটলো বাংলাদেশে? জি, আমি আচ্ছা, উর্মি আপু একটু বলতে চাচ্ছেন, আমি একটু সৈয়দ মাহমুদুল্লাহর কাছেও যেতে চাই। জি, উর্মি আপু। আমার মনে হয় যে আমি শেষ করে দিব, মাহমুদুল্লাহ ভাই তাহলে বলুক, তারপরে আমি শেষ করে দিই। আমি শেষ করে আমাকে আবার যেহেতু চলে যেতে হবে। তাহলে সৈয়দ মাহমুদুল্লাহর কাছ থেকে হ্যাঁ, আমি একটু ছোট্ট করে একটু নিয়ে আসি। একদম। মাহমুদুল্লাহ ভাই, আপনি একটু জুলাই সনদের ভবিষ্যৎ নিয়ে যদি একটু যুক্ত করতেন, তারপর আমি উর্মি আপুর কাছে পরপর দুটো প্রশ্ন করবো। জি। জুলাই সনদ নিয়ে যেটা হাসান সাহেব বলেন, হ্যাঁ, সবগুলো রাজনৈতিক দল, এর ভিতরে কতগুলো রাজনৈতিক দল ওই সমর্থন 3 জন 5 জন 7 জন, ওই যে আমাদের জন বামপন্থী সবগুলো দলের টোটাল যদি সাপোর্টার হিসাব করা হয় 5,000 মানে এইরকম আর কি। এরা তো ওই গণনাতে অনেকগুলো দলের কথা বলা হচ্ছে, কয়েকটা বড় দল ডেফিনেটলি ছিল, এবং বিএনপি বেশ কতগুলো উল্লেখযোগ্য ধারার ক্ষেত্রে দ্বিমত প্রকাশ করেছে, নোট অফ ডিসেন্ট দিয়েছে। এটা একটা। 2 নম্বর হচ্ছে যে 84টা ব্যাপার সংযুক্ত করা হয়েছে হ্যাঁ না ভোটে, সেগুলা কনস্টিটিউশনাল ল যারা প্র্যাকটিস করেন অনেকে সেগুলা নিজেরাই সব বুঝে যে ভোট দিতে পেরেছেন, সেখানে হ্যাঁ না ভোট এটা না। ফলে এটা একটা উচ্চতার আছে। তারপর হাসান সাহেব যেটা বললেন যে ফ্যাসিস্ট শাসন কথাটা, মানে স্বৈরাচারী সব শব্দ খুব স্ট্রং। কর্তৃত্ববাদী মানে শাসন বলা যায়। আমাদের অতীতেও আমরা কর্তৃত্ববাদী, এরা 15 বছর বা 17 বছর ছিল, তাদের ভিতরে 2টা নির্বাচন 18 এবং 24-এ সত্যিই প্রশ্ন সাপেক্ষ ছিল বিপুল, কিন্তু তার আগের গুলোকে একেবারে সব 14 সালের নির্বাচন বিরোধী দলকে বলা সত্ত্বেও তারা অংশগ্রহণ করেনি, এই কারণে যে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা তুলে দেওয়ার কারণে ইত্যাদি। যাই হোক, ওভারঅল একেবারে সবকিছু আমরা আগের গুলো ভুলে যাব। এর আগে বাংলাদেশে জিয়ার আমলে এবং এরশাদের আমলে 2টো গণভোট হয়েছিল। ফার্স্ট, টোটাল 100% ফার্স্ট। বেগম জিয়া যেই পার্লামেন্টের মাধ্যমে যে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা কায়েম করেছিলেন, সেই পার্লামেন্ট একটা ভুয়া নির্বাচনের পার্লামেন্ট ছিল, কিন্তু দাবির মুখে ওই তড়িঘড়ি করে ওটা পাশ করে দিয়ে তিনি বেঁধে এনেছেন, এবং তিনি তার নিজের শাসনামলে সেই তত্ত্বাবধায়ক ব্যবস্থাকে মানে প্রশ্ন সাপেক্ষ করেছেন, সেটা অ্যাবিউজ করেছেন। চিফ জাস্টিস হাসানকে
মানে তত্ত্বাবধায়ক সরকার প্রধান করার জন্য যাত্রীদের মেয়াদ বাড়িয়ে দিয়ে সেটা উনি সংশোধন করেছেন। ফলে অনেক কিছু মোটা দাগে বলা চলে, কিন্তু এইটা আমি স্বীকার করব, আমি মানে আমার দৃষ্টিভঙ্গি থেকে শেখ হাসিনার শাসন কর্তৃত্ববাদী শাসন ছিল, যথেষ্ট দুর্নীতি লুটতরাজ হয়েছে। বেগম জিয়ার সেকেন্ড শাসন আমলে প্রচন্ড লুটতরাজ এবং দুর্নীতি হয়েছে। শেখ হাসিনার এই 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 আমলে যথেষ্ট দুর্নীতি এবং লুটতরাজ হয়েছে। কর্তৃত্ববাদী শাসন ছিল এবং দুটো লাস্টের নির্বাচনের পর তো তিনি আর ক্ষমতাই নাই। 2018 সালের নির্বাচন প্রশ্ন সাপেক্ষ নির্বাচন হয়েছে এবং তার আগে পরে যেটা হাসান সাহেব উল্লেখ করেছেন যে আমাদের সমস্ত পাওয়ার এমন ভাবে প্রধানমন্ত্রীর হাতে কেন্দ্রীভূত যে তার কাছে এভরিথিং। একটা ছোটখাটো গ্রামের কিছু হয়েছে প্রধানমন্ত্রী দেখবেন, একটা মানে বড় কিছু হয়েছে প্রধানমন্ত্রী দেখবেন, এইটা একটা ব্যাপার। তো এই যে মানে 84 দফার বা 4 দফার ভাগ করা আছে কতগুলো ভালো জিনিস। একটা উচ্চ আপার হাউস গঠন করা, সেটা মানে প্রপোর্শনাল ভিত্তিতে, সেটা হচ্ছে হাউসে মানে পার্লামেন্টে যে যত পার্সেন্ট ভোট পাবেন সেটার ভিত্তিতে, এইটা একটা ভালো হয়েছে। ছোটখাটো দল অনেক সময় থাকে, তাদের একটা অপিনিয়ন, একটা রিপ্রেজেন্টেশন ক্লাউড থাকে, থাকবে। এইটা একটা। জি, দুই আপনার নম্বর কাছে হচ্ছে আবার একটু আসি সৈয়দ মাহমুদুল্লাহ, কারণ আমার উর্মি আপুকে ছেড়ে দিতে হবে, উনার অ্যাসাইনমেন্ট আছে, আমি একটু কথা দিয়েছিলাম। পরে আমরা আপনাদের তিনজনের সাথে আমি একটু কথা বলবো, ওনাকে আমাকে কিছুক্ষণের মধ্যে ছেড়ে দিতে হবে। উর্মি আপু যদি এই বিষয়ে যুক্ত করেন সেটা যুক্ত করতে পারেন। আমার আরেকটি প্রশ্ন আছে যেটি আমি আমার পরে বক্তাদের কাছেও জিজ্ঞেস করব, সেটি হচ্ছে বিরোধী দল হিসেবে জামায়াতে ইসলামের পারফরমেন্স মানে কেমন হবে, এবং সাথে আরেকটি জি উর্মি যদি আর একটু থাকতে পারতেন, আমাদের শেষ কথাগুলো শুনে গেলে হয়তো জি আচ্ছা, আমি চেষ্টা করব যতক্ষণ সম্ভব থাকতে। আমার আসলে হ্যাঁ, নুপুর আপনি প্রশ্ন করেন তারপরে। আচ্ছা জি, তাহলে এই প্রশ্নটির উত্তর দেন, তারপরে আমি একটু সৈয়দ মাহমুদুল্লাহর কাছ থেকে এসে তারপরে আবার আপনার কাছে আমি একটু জানতে চাইবো যে তারেক রহমান প্রধানমন্ত্রী হিসেবে তার প্রতি ইসলামিক দলগুলোর কেমন প্রেসার থাকবে রাষ্ট্র পরিচালনার সময়। আচ্ছা, আমি একটু আগের বক্তাদের কথা টেনে একটু বলতে চাই। দেখেন, জুলাই সনদের কথা যেটা বলা হচ্ছে যে এটার মধ্যে আপনার খুব ভালো ভালো জিনিস আছে। আমার সাংবাদিকতা ক্যারিয়ারে আমি এই জিনিস চোখে দেখেছি যে সাকা এবং সুরঞ্জিত মিটিং এর বাইরে তারা খুব ভালো বন্ধু, একে অপরকে তারা তুই তোকারি দোস্ত এইভাবে কথা বলতেন। হ্যাঁ, এবং তখন আমি অনেক ছোট, আমার মনে আছে আমি তখন একদমই আমার ক্যারিয়ার শুরু, কিন্তু আমি এই দৃশ্য কিন্তু দেখেছি। ফলে আমাদের রাজনৈতিক ইতিহাসে কখনোই সৌহার্দ্য ছিল না, বিষয়টা ঠিক না। কোন একজন বক্তা এটি বলেছেন যে মাত্র এখন হাসান ভাই বলছিলেন যে সার্জিস জানাচ্ছেন, সার্জিসরা তো জানাবেনই, কারণ সার্জিসরা জানে তাদের দৌড় কতখানি পর্যন্ত। হ্যাঁ, কিন্তু এই জিনিস কোনোদিন আমাদের ইতিহাসে ছিল না, ব্যাপারটা এমন না। আমাদের এখানে কালচারটা আসলে নষ্ট হয়েছে 21শে আগস্টে। কালচারটা শুধু মাদ্রাসার কারণে নষ্ট হয়েছে তেমন না। দেখেন, ইতিহাস কখনো শেষ হয়ে যায় না, ইতিহাস ফিরে ফিরে আসে, এবং ইতিহাসে আমাদের দায় থাকে ইতিহাসকে জেনে নেবার। আমার পছন্দ না হতে পারে, আমি একটা দলকে অপছন্দ করতে পারি, বিএনপি কে অপছন্দ করতে পারি, জামাতকে অপছন্দ করতে পারি, আওয়ামী লীগকে অপছন্দ করতে পারি, কিন্তু যা সত্য তা তো সেই সত্য থেকে সরে যাওয়া যায় না। কালচারটা নষ্ট হয়েছে তো 21শে আগস্টে। এই যে 21শে আগস্টে আপনার একটা দলকে, আপনি একটা মানুষকে মেরে ফেলতে চাইতে পারেন, আপনি একটা মানে রাজনৈতিক প্রতিপক্ষকে আপনি সরিয়ে দিতে যেতে পারেন, একটা দলের মানে একটা নির্বাচনী জনসভায় বোমা মেরে সেই দলকে নিশ্চিহ্ন করার যে চেষ্টা, এটাও তো আসলে আমরা দেখেছি। ফলে সেইখানটাতেও আমার মনে হয় যে কালচার নষ্ট হওয়ার যে বিষয়টা। এবং আরেকটা জিনিস হয় কি, যে শেখ হাসিনা সরকার তো আসলে সবসময় এক ধরনের চাপের মধ্যে থাকতো। তাদের তাদের ওই যে আপনার, আমি হয়তো কথাগুলো গুছিয়ে বলতে পারছি না, ওই গোয়ের্নিকা নামে একটা ছবি এঁকেছিলেন আপনার পিকাসো। তো পিকাসোকে জিজ্ঞাসা করেছিল সৈন্যরা, ওই খুবই বিভৎস ছবি, একটা গ্রাম ধ্বংস করার ছবি, যে পিকাসো হ্যাভ ইউ ডান দিস? তো পিকাসো উত্তর দিয়েছিল যে না, ইয়োর পিপল ডান দিস। তো শেখ হাসিনার ব্যাপারটা হচ্ছে অনেকটা এরকম, যে শেখ হাসিনা নিজেই আসলে সবকিছু নষ্ট করেছেন, নিজে তৈরি করেছেন আবার নষ্টও করেছেন। এটা হচ্ছে এক ধরনের, এটা এক ধরনের সত্য কথা। কিন্তু আবার শেখ হাসিনার ব্যাপারটা দেখেন,
সে যদি আপনার মাদ্রাসাকে আহ, এই শিক্ষার মধ্যে ইনক্লুড না করে, তাহলে আবার তার থাকে না, মানে গদি থাকে না, ব্যাপারটা এরকম। বা সে যে ইসলাম বিরোধী, সে যে আপনার ইসলামকে ভালো, ইসলামের ভালো চায় না, সেটা প্রতিষ্ঠিত হয়ে যায়। মানে একটা দুধারী তলোয়ারের মধ্যেই ভদ্রমহিলা আসলে থাকছেন। কিন্তু সত্যি কথা, তিনি যেভাবে আসলে এক ধরনের কর্তৃত্ববাদী বা দমন পীড়ন আহ, চালিয়েছেন শেষের দিকে, মানে আমি বলছি এই কারণে যে আমার জায়গা থেকে আমি মনে করি যে আমাকে সত্যটা আসলে জানতে এবং বুঝতে হবে। কোনো বায়াসড হয়ে আমি কারোর একটা পক্ষে বলবো। তবে আমি আসলে হাসান ভাইয়ের সাথে একটা কথার সাথে একদমই একমত, যে আমাদের এখানে যা ঘটেছে তার, সেটা যদি এখন আপনি একটা সেকুলার জায়গায় আনতে যান, শরিয়া আইন আসলেই চায় মানুষ, এটা সত্য। হ্যাঁ, এখন যদি আপনি আনতে চান, তার জন্য একটা কালচারাল রেভুলেশন ছাড়া আসলে কোনো উপায় নাই। এবং মানে আশার কথা হচ্ছে এইটুকুই, যে বাংলাদেশ আসলে ইরান না, বাংলাদেশ আফগানিস্তান না। হুম। আহ, আমরা ভয় পাচ্ছিলাম বাংলাদেশ আফগানিস্তান হয়ে যাবে। আমি আমি নিজে, আপনি জানেন নূপুর, যে আমি অ্যাক্টিভিজম করি, ফলে আমি নিজে এই ভয় ব্রিউ করেছি মানুষের মধ্যে। আমি জানি না এটা ঠিক করেছি বা ভুল করেছি, কিন্তু আমার মনে হয়েছে যে এটা মানুষের মধ্যে বলা উচিত, যে তোমাদের অবস্থা কিন্তু খারাপ হবে। যার জন্য কিন্তু ভোটটা আসলে এই যে বিপক্ষে পড়েছে, আমাদের মতো আমরা যে ন্যারেটিভ তৈরি করি, যেটি বলছিলেন আহ ভাইয়ারা, যে আসলে ন্যারেটিভ তৈরিতে সবারই তো একজনের ভূমিকা থাকে। এই ভয়টা দরকার ছিল। এবং এই কারণেই কিন্তু মানে আপনি কালচার যদি আপনি তৈরি না করেন, আমরা অন্তত আফগানিস্তান হচ্ছি না, এটুকু অন্তত এই এখন সিওরিটি পাওয়া যাচ্ছে। যে আমি সবসময় বলি যে বাংলাদেশ হবে লাইট পাকিস্তান। হ্যাঁ, লাহোরে বা করাচিতে মেয়েরা মোটামুটি ভালো চলাফেরা করে, সেখানে আসমা জাহাঙ্গীরের মতো মানুষেরা ছিলেন, সেখানে মোটামুটি কি বলে মেয়েরা, আমি যদি এই ভাষাই বলি যে করে কমে খায়, কাজ বাজ তারা করতে পারে, তাদের মাথায় কাপড় দিয়ে হলেও তারা আমার মতো রিপোর্টাররা তার কিন্তু পাকিস্তান টেলিভিশনে প্রচুর, আমার বন্ধু বান্ধব আছে পাকিস্তানে প্রচুর, যারা টেলিভিশনে কাজ করেন। কিন্তু সেখানকার গ্রামগঞ্জের অবস্থা কি বলেন? মেয়েরা স্কুলে গেলে গুলি করে মেরে ফেলে, অনার কিলিং এর কথা বলে বাপ জবাই করে ফেলে মেয়েকে। হ্যাঁ, আপনার লক্ষ লক্ষ মেয়ে বাচ্চা ড্রপ আউট হয়ে যায়, স্কুলে পড়তে পারে না। এই হচ্ছে গ্রামে গঞ্জের অবস্থা। আমি কি শুধু আসলে শহরের কথা ভাববো, শুধু আমার কথা ভাববো যে আমি ভালো আছি, আমার বাচ্চা ভালো আছে? ঠিক আছে, একা একা ভালো থাকা যায় না। সো কালচারাল একটা রেগুলেশন খুব জরুরি। আর আপনার শেষ প্রশ্নের উত্তর আমি দিয়ে যতক্ষণ পারি আমি থেকে আমি হয়তো চলে যাব। আপনি বলছিলেন যে চাপে রাখবে কতটুকু নতুন যে বিরোধী দল আসবে, তারা কতটুকু চাপে রাখবে। এই চাপ কিন্তু ভয়ঙ্কর চাপ একেবারে। মানে আমি বলতে পারি, হ্যাঁ, ওনাদের মিষ্টি কথা, ওনারা বলছেন যে আমরা যে ছোটখাটো ব্যাপার নিয়ে কিছুই করব না, আমরা ভালো বিরোধী দল হব। হ্যাঁ, এবং বিএনপি যদি কোনোভাবে ব্যর্থ হয়, বিএনপি একেবারে সুতার উপর দিয়ে হাঁটছে, কিন্তু যতই 2/3 ভোট পাক, এটা কিন্তু একটা সুতার উপর দিয়ে হাঁটা। তারা ব্যর্থ হলেই কিন্তু জামাত একেবারে সরাসরি তখন ড্রাইভিং সিটে চলে আসবে। সেই কারণে তারা যে চাপে রাখবে, এটা আপনারা দেখবেন ভবিষ্যতে, যে এই চাপের কোনো তুলনা হয় না। এর ভয়ঙ্কর চাপে কিন্তু তারা রাখবে, বিরোধী দল হিসেবে তারা বেশ ভালো একটা চাপে রাখবে। এই এইটুকু আমি বলতে পারি। আর এই তো আপনার প্রশ্নের উত্তর আমি এটুকুই বলতে পারি যে হ্যাঁ, চাপ বিরোধী দল হিসেবে তারা আহ, আওয়ামী লীগ যেরকম বিরোধী দলে থাকলে খুব ভালো দল থাকে, ভালো দল হয়, তারা তারা তখন তারা গণমানুষের সঙ্গে থাকে, ক্ষমতায় গেলে গণমানুষের সঙ্গে থাকে না, কিন্তু বিরোধী দলে থাকলে তারা গণমানুষের সঙ্গে থাকে। আহ, আহ, জামাতের 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 এই তো একটু আলাদা, ওদের ধরন ধারণ একটু আলাদা। ওদের গণমানুষের মধ্যে মিশে যাওয়ার যেই প্রবণতা বলেন, বা যেই আহ, বিষয়গুলা যেভাবে তারা মিশে যান, ধরনটা সেটা একটু ডিফারেন্ট। আপনি জানেন, সেটা নিয়ে এখন লম্বা কথায় যাব না। আমার মনে হয় এখানে সবাই জানেন যে তারা আসলে কিভাবে গণমানুষের সাথে কিভাবে মেশে তারা। পড়াশোনার খরচ দেয় তারা। গুরুবার মানে নামে যে মাহফুজ আলমরা যে এটা করতেন, আম, কি বলে আপনার পাঠচক্র, সেই পাঠচক্রের নাম কি ছিল দেখেন? গুরুবার। কারোর বাপের সাধ্য নাই বোঝার যে এখানে কি হচ্ছে। গুরুবার মনে হয় একটা সাংস্কৃতিক শব্দ, একটা হিন্দু শব্দ দিয়ে, গুরুবারের আড্ডা, হ্যাঁ, গুরুবারের পাঠচক্র। তো ওনারা কিভাবে মিশে যান,
সেইটার ধরন ধারণ আমাদের সেকুলারদের বুঝতে এখন নতুন করে বুঝতে হবে। খেলা এত সহজ না, মানে এত পলিটিক্স এখন আর এত সরল নাই যে সাকার সুরঞ্জিত হাই দোস্ত বললো তারপরেও যে অবস্থায় আমরা এসে দাঁড়াইলাম। হ্যাঁ, তো এখন আর খেলা এত সহজ না, এইটুকু আমি বলতে পারি নূপুর। আপনি থাকুন, যদি আপনি থাকেন, আমি কারণ আমার ৩ জন সম্মানিত অতিথি আছেন, তাদের আমার মন্তব্যগুলো নিতেই হবে। নিয়ে আপনি যদি একটু সময় পান উপসংহারে হয়তো যুক্ত করব। আমি একটু সৈয়দ মাহমুদুল্লাহ ভাইকে নূপুর আপা, আমি একটু মাদ্রাসার ব্যাপারে একটু বলতে চাই। জি 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 ডক্টর দিলীপ নাথ জি। মাদ্রাসার ব্যাপারে হাসান ভাই আমি বেশ কয়েকটা শোতে শুনেছি যে, এবং উনি আওয়ামী লীগ সরকারকে দায়ী করেন, আমিও দায়ী করি, শেখ হাসিনাকে দায়ী করি, এবং এবং এটার আমি দীর্ঘদিন থেকে জানার চেষ্টা করেছি, কারণ আমি খুবই ম্যাড ছিলাম যে ঢাকা ইউনিভার্সিটি থেকে পুরা একটা মানে বড় রকমের মাদ্রাসা বানানোর কারণটা কি, যেটা দীর্ঘদিন পরে যেটা জানতে পারলাম, এবং এটার অ্যানালাইসিস যেটা, বাংলাদেশের শিক্ষা ব্যবস্থায় হ্যাজ বিকাম এ টু টেল, একটা মাদ্রাসা শিক্ষা আর একটা আধুনিক শিক্ষা ব্যবস্থা। এবং মাদ্রাসার যারা পড়াশোনা করেন তারা গতানুগতিকভাবে সমাজে তারা পিছিয়ে পড়ে থাকে। বাংলাদেশের একটা মেজরিটি মুসলিম কান্ট্রিতে প্রত্যেকটা পরিবারের ছেলেমেয়েরা, কিছু সংখ্যক ছেলেমেয়ে মাদ্রাসায় পড়ে, এবং তারা মানে কি বলে প্রপোর্শনালি দি বিকাম ডিসঅ্যাডভান্টেজ। এবং এই মাদ্রাসা শিক্ষাকে বেসিক্যালি উনার যেটা ছিল আর কি, যেটা আমি পরে জানতে পারলাম, যে শি ওয়ান্টেড টু ট্রান্সফর্ম দ্য মাদ্রাসা এডুকেশন সো দ্যাট এভরি চাইল্ড হ্যাভ এ ইকুয়াল অপরচুনিটি। কিন্তু এখানে সেটা ইমপ্লিমেন্ট করতে গিয়ে শি ফেল, মিজারেবলি ফেল। কারণ ওনার যে ভিশন ছিল, ভিশনের সাথে ওনার যে ইনফ্রাস্ট্রাকচার, যে শিক্ষা ব্যবস্থা যেটা করা দরকার ছিল, সেটা উনি করতে পারে না। সুতরাং উনি টু কুইক ইমপ্লিমেন্ট করতে গিয়ে শি ফেল মিজারেবলি। এটা হলো যে একটা দিক। আর সেকেন্ডলি হাসান ভাই একটা কথা আমি যেটা বলতে চাই, জুলাই সনদের আমি ফিরে যেতে চাই। জুলাই সনদ ইজ সিম্পলি আন্ডারমাইন দ্য ভেরি মানে কি বলে প্রাউড কনস্টিটিউশন বাংলাদেশ ওন। বাংলাদেশের কনস্টিটিউশন একটা মানে অভূত হওয়া সুন্দর কনস্টিটিউশন, এবং এই কনস্টিটিউশনকে আমরা ফলো করি। প্রাইম মিনিস্টার একার হাতে সব ক্ষমতা থাকে না, কারণ বাংলাদেশে যেটা হয়েছে কি, এই ইয়েস বস, ইয়েস বস, ইয়েস প্রাইম মিনিস্টার, ইয়েস নেত্রী, এই কালচার, উই নিড টু চেঞ্জ দ্য কালচার এন্ড ফলো দ্য কনস্টিটিউশন। এবং জুডিশিয়ারি ব্যবস্থাকে সেপারেট করা, সাংবাদিকদেরকে স্বাধীনভাবে তাদের কথাবার্তা বলার অধিকার দেওয়া, তাহলে ইট উইল অটোমেটিকলি চেঞ্জ দ্য কালচার। দেখেন আপনি এই যে গত 18 মাসে the largest number of journalists incarcerated in the history of Bangladesh. এবং কিছুক্ষণ আগে আপা বলছিলেন যে বাংলাদেশে একটা কালচারাল রেভলিউশন দরকার। ইয়েস, এই কালচারাল রেভলিউশনটাই এখন দরকার। এটা হলে আপনার আমাদের যে এই স্ট্রাকচার রয়েছে, এই শাসন ব্যবস্থার, এগুলোও পরিবর্তন হবে, সমাজ পরিবর্তন হবে, দেশ পরিবর্তন হবে, এবং আমাদের এই প্রজন্ম তারা নতুন কিছু ইমপ্লিমেন্ট করার চেষ্টা করবে, যেটা এই সাজিদ আর এই যে এই জঙ্গি গোষ্ঠী করার চেষ্টা করেছিল। হোপফুলি তারা এর থেকে সরিয়ে আসবে। দুপুর আমরা শেষ করি, আমরা অনেক একই কথাই ঘুরে ফিরে বলছি আমরা তো। না আমি একটু বিরোধী দল আমরা আমি একটু মতামত নিতে চাই যে জামায়াতে ইসলামের ভূমিকা বিরোধী দল হিসেবে কেমন হবে। আমি একটু সৈয়দ মাহমুদুল্লাহর কাছ থেকে নিয়ে আসি হাসান ভাই, কারণ সৈয়দ মাহমুদুল্লাহকে আমি একটু আগে থামিয়ে দিতে হয়েছে। মাহমুদুল্লাহ ভাই, আপনি যদি একটু বলেন। এবং আমি মন্ত্রিসভার চ্যালেঞ্জ, আমার উপসংহারে ছোট্ট করে আবার একটু আপনাদের কাছ থেকে নিব। বিরাট চ্যালেঞ্জ। আচ্ছা, প্রথমে একটা কথা বলি, এই যে পাকিস্তান বাংলাদেশে তো হত্যাযজ্ঞ চালিয়েছে, গত 50 বছর বেলুচিস্তানে চালিয়েছে। আমরা এখানে গুম হত্যা নিয়ে মাথা ঘামাচ্ছি, যে বিদেশি শক্তিগুলো আমাদের ঘুম নিয়ে, তাদের ঘুম নেই। সেই পাকিস্তানের বেলুচিস্তানে কমপক্ষে 1 লক্ষ লোকের সেই মিলিটারি হত্যা করে। যাই হোক, সেই পাকিস্তানের জনগণের পক্ষে একটা সুন্দর কথা বলি। একটু আগে আসমা জাহাঙ্গীর কথা আপনি বলছিলেন, সেই পাকিস্তানে এই ঘৃণিত জামাত ইসলামের একটা সিঙ্গেল সিট নেই। টোটাল 27 জন ইসলামিস্ট আছেন, তার ভিতরে মৌলানা ফজলুর রহমানের মানে জমিয়ত উলামা ইসলামের 4 জন। এইটা ছাড়া তার সাথে অন্যরা মানে একসাথে জোট করে প্রোগ্রাম করেন। জামাত ইসলামের 0 সিট। সেই জামাত ইসলাম বাংলাদেশে তার জোট 77 সিট পেয়ে গেছে, এবং তাদের ভোটের সংখ্যা কিন্তু বিএনপি থেকে 1/3 না,
বিএনপির থেকে 2/3 কাছাকাছি সম্ভবত। ফলে এই জামাতে সেটা আরেকটা চাপ থাকবে। আপনি যে বলছেন বিএনপির উপরে, যে তারা তাদের ওই ইসলামিস্ট টাইপের কনস্টিটিউয়েন্টদেরকে হ্যাপি করার জন্য, খুশিতে রাখার জন্য, জামাতের চ্যালেঞ্জ মোকাবিলা করার জন্য, তখন তাদেরকে ওদেরকে তোষণের নিচে কিছুটা অনুসরণ করতে হবে। করার কারণে নতুবা তারা জানে যে জামাত নেক্সট আবার মানে উইন করে দিতে পারে। এবারে অনেক কারণে বিএনপি ভালো মেজরিটি পেয়েছে, তার ভিতরে একটা হচ্ছে যে আওয়ামী লীগেরও কেউ কেউ বা অনেকে অনেক জায়গায় তাদের পক্ষে ভোট দিয়েছে স্ট্র্যাটেজিক কারণে। মির্জা ফখরুলের মতো অনেকে তাদেরকে আহ্বান করেছে, আপনারা ভোট দেন, আমরা আপনাদের রক্ষা করব। তার মানেই না যে তাদের ভোটে তারা ওভারওয়েলমিং মেজরিটি পেয়েছে, তা না, একটা ফ্যাক্টর এটা হয়েছে। কিন্তু জামাত মানে জাস্ট তাদের ঘাড়ের উপরে নিঃশ্বাস ফেলছে, এই অবস্থা আছে। তো ওভারঅল আমি মনে করি বিএনপিতে যেমন এবার যারা মেম্বার হয়েছেন তাদের ভিতরে খুব দ্রুত শেষ করব, অভিজ্ঞ লোক দরকার। ফরেন অ্যাফেয়ার্স অত্যন্ত খুব নাজুক পরিস্থিতি বাংলাদেশ, মানে একদিকে ভারত, একদিকে চীন, একদিকে যুক্তরাষ্ট্র, এই সমস্ত শক্তি এবং পাকিস্তান আমাদেরকে ইনফ্লুয়েন্স করার চেষ্টা করছে। ভারতের সাথে সম্পর্কের ক্ষেত্রে একটা উত্তরণ দরকার। একটা হচ্ছে যে কোনো একটা, ভারতেরও একটা শিক্ষা নেওয়া উচিত, কোন একটা সিঙ্গেল ঝুড়িতে সব ডিম রাখা উচিত না। বাংলাদেশেরও রাজনৈতিক দলের উচিত না একবারে সবকিছু একজনের হাতে তুলে দেওয়া বা একজনের উপর নির্ভর করা। ফলে মোর ম্যাচুর, সার্বভৌম, সমতার এবং সম্মানের মর্যাদার ভিত্তিতে পারস্পরিক রিলেশনশিপ ডেভেলপ করতে হবে। তারাও আমাদেরকে পাপেট স্টেট করে ফেলার চেষ্টা করা উচিত না, আমাদের থেকে আনডিও সুবিধা নেওয়া, এবং আমাদের সরকারও তাদের বা অন্য কোনো বিদেশি শক্তির সমর্থন নিয়ে ক্ষমতা থাকার নীতি থেকে সরে আসা উচিত। আমার যেন মনে হয় তারেক যে এবারে ভারতের সাথে সম্পর্কের ক্ষেত্রে মোটামুটি ইকুইলিব্রিয়াম মেনটেন করার চেষ্টা করবেন, এটা আমার ধারণা, মোর ম্যাচুর। তবে ফরেন মিনিস্টার যিনি হন একটা দক্ষ অভিজ্ঞ ফরেন মিনিস্টার দরকার নানা কারণে, একদম একদম। চীন, যুক্তরাষ্ট্র সব মিলে এটা মেনটেন, এইটা একটা দিক। আর একটা হচ্ছে যে পাকিস্তানের ক্ষেত্রে আমি মানে যতই যে কোনো ইকুয়েশনে পাকিস্তান থেকে যত আনুষ্ঠানিকভাবে এই হন্তারকরা আমাদের কাছে এখনো ক্ষমা প্রার্থনা করেনি। ফলে এই পাকিস্তান থেকে যত সম্ভব দূরে থাকা উচিত। মানে এরা আমাদেরকে আষ্টে পৃষ্ঠে আবার তাদের কাছে প্রায় আনঅফিসিয়ালি তাদের সাথে একটা কি বলে কি ফেডারেশন, আরেকটা কি ফেডারেশন নাম আছে না, কনফেডারেশন, কনফেডারেশন টাইপের একটা রিলেশনশিপে নেওয়ার চেষ্টা করছে। উই শুড নট, মানে এইটা হতে পারে না পাকিস্তানের সাথে। এত হত্যা যুদ্ধ যারা চালিয়েছে, এত অপমান আমাদের কাছে করে, যতদিন তাদের সাথে ছিলাম আমাদেরকে মানে খারাপ লোক ভেবেছে, আমাদেরকে অবহেলিত লোক ভেবেছে, আমাদেরকে ঘৃণা করেছে, তাদের সাথে আমাদের মানে এই ধরনের ওভারনাইট আমরা সুসম্পর্ক মেনটেন করব, এটা ঠিক না। তবে আমাদেরকে খুব ম্যাচিউর, অর্থনীতি খুব নাজুক অবস্থা আছে, লক্ষ লক্ষ লোক বেকার হয়ে গেছে, এবং সবকিছু মিলিয়ে মানে আমাদেরকে অত্যন্ত মানে এই সরকারের উপরে বিরাট চ্যালেঞ্জ আছে। এটা ফাইনালি আর একটা কথা বলবো, সেটা হচ্ছে যে এই ইউনূস সরকারকে আমরা একেবারে মানে স্বর্গপ্রেরিত দেবদূত বলে ব্যাখ্যা করার একটা টেন্ডেন্সি কারো কার মধ্যে আছে। দুটো জিনিস, একটা হচ্ছে শেখ হাসিনার শেষে কর্তৃত্ববাদী শাসন এক, সেই আমলে দুর্নীতি এবং লুটতরাজ দুই, 3 নম্বর হচ্ছে পরের দুটো ইলেকশন, বিশেষ করে 18 ইলেকশন, এটার ব্যাপারে জনগণের ভিতরে এবং মিউনিসিপাল ইলেকশন, অন্যান্য ইলেকশন, এগুলোতে প্রচন্ড কারচুপি, লোক ক্ষুব্ধ হয়ে গেছিল প্রচন্ডভাবে। গণবিস্ফোরণ একটা এমনি হতো, যে কোনো একটা ভালো সরকার, ফেরেস্তার সরকারও 2 বছর 2 টার্ম থাকলে লোক টায়ার্ড হয়ে যায়, এদের ব্যাপারে বেশি টায়ার্ড হয়ে গেছিল, এইটা একটা দিক। ফলে এইটা একটা ছিল, ছাত্র একটা সাধারণ কোটা আন্দোলন শুরু করে এইটা এত বিস্ফোরণ হয়ে গেছে ওই কারণে। কিন্তু পাশাপাশি যে একটা আন্তর্জাতিক চক্রান্ত কাজ করেছে, এবং সেটা একেবারে সমস্ত আলামত স্পষ্ট, একটার পর একটা আমরা দেখছি কারা কাদের এজেন্ট হিসাবে কাজ করছে, আমাদেরকে বিভিন্ন জিনিস কারা কাদের হাতে তুলে দিচ্ছে, কাদেরকে আমরা এইটা সেটা যে যেটা যাচ্ছে পর্দার অন্তরালে 2 সপ্তাহের ভিতরে 1 সপ্তাহের ভিতরে বিরাট বিরাট এগ্রিমেন্ট করে আমরা তাদের হাতে কি সব তুলে দিচ্ছি। ফলে আমরা জানি কি কি কাণ্ড ঘটেছে পর্দার অন্তরালে, এবং প্রকাশ্যে
কিন্তু অ্যাট দি সেম টাইম গণবিস্ফোরণের একটা পরিস্থিতি সৃষ্টি হয়েছিল, সেটা জেনুইন কারণ ছিল, ফলে দুটো একসাথে এই ঘটনা ঘটেছে। একসাথে হয়েছে, জি। আজকে আমরা একটু মন্ত্রিসভা এবং জুলাই সনদ এটি নিয়ে এবং বিরোধী দল হিসেবে জামাত ইসলাম হাসান ভাইয়ের মতামত নিব। তবে ইশরাত জাহান উম্মি, আপনাকে ধন্যবাদ জানাচ্ছি, কৃতজ্ঞতা জানাচ্ছি। আপনি চলে যেতে চাচ্ছেন, উপসংহারে আপনার স্টেটমেন্টটি দিয়ে যেতে পারেন। উপসংহারে আপনার ওই প্রশ্নটা যেটা বলছিলেন, চ্যালেঞ্জের বিষয়টা, মন্ত্রিসভার চ্যালেঞ্জ কি হবে সেটা বিষয়, এবং তারেক রহমানের বিষয়, এবং সেই সাথে এইমাত্র ফরেন পলিসির যে কথা এলো, এটা আমার আগ্রহের আরেকটা জায়গা। এটাও আমি একটু একটা লাইন বলে চলে যাই। সেটা হচ্ছে, প্রথমত হচ্ছে যে তারেক রহমান এবার অনেক নিজেকে পরিবর্তিত করে এসেছেন। আপনি দেখেন, একদম 5ই আগস্টের পরে তার যে বক্তব্য ছিল, সেখানে তিনি যে বক্তব্য দিয়েছেন যে দেশে হিন্দু থাকবে, মুসলমান থাকবে, আদিবাসী শব্দটা তিনি উল্লেখ করেছেন, এবং সব থেকে পাহাড়ি বলেছেন, পাহাড়ি পা- সমতল পাহাড়ি না, এর পরের সেটা 5ই আগস্টের পরে, কিন্তু তারপরে উনি আদিবাসী শব্দটা উল্লেখ করেছেন, আমার মনে আছে, এই কারণে আমি বললাম আদিবাসী। এবং সেই সাথে সব থেকে ইন্টারেস্টিংলি, এটা 5ই আগস্টের পরের ঘোষণা, মানে বক্তব্যে আমার যতদিন মনে পড়ে, উনি বলেছেন যে দেশে অবিশ্বাসীও থাকবে। এটা কিন্তু আমার মনে হয় না যে আর কোনো পলিটিক্যাল লিডার এ পর্যন্ত বলেছেন। ফলে উনি যে কারণ যেভাবেই হোক নিজেকে আসলে পরিবর্তন করে তারপরে আসলে উনি এসেছেন, এবং এই যে কিছু মানে আপনার কি বলে, আপনাদের দেশের আমেরিকা বা ইউরোপের যেই কালচার, সেটাকে উনি ফলো করছেন। সবসময় তার সহধর্মিণীকে পাশে রাখছেন, তিনি তার কন্যাকে পাশে রাখছেন, পারিবারিক একটা ছবি দেওয়ার চেষ্টা করছেন। ফলে তার মধ্যে এক ধরনের পজিটিভ একটা বিষয়, চুল খোলা মেয়ে চুল খোলা বউ। এবং এবং চুল খোলা শুধু না, স্বাভাবিক বাংলাদেশের মেয়েরা যেই পোশাক পরে, একেবারে ওয়েস্টার্ন পোশাকও না, আবার একদম চুল ঢাকাও না, একটা মধ্যবিত্ত শ্রেণীর কাছে এই বিষয়গুলো কিন্তু খুবই ন্যারেটিভ তৈরিতে ভূমিকা রাখে। হ্যাঁ, তো এইটা উনি করেছেন। এখন একটা বিষয়, এবং ফরেন পলিসির কথা ভাইয়া বলছিলেন, আমার কাছে এটা খুবই গুরুত্বপূর্ণ মনে হয়। ভারত কিন্তু বসে আছে যে একটা পলিটিক্যাল দল আসলে তারা আসলে ভিসা টিসার বিষয়, তাদেরও ব্যবসা বাণিজ্যে নানান ঝামেলা তো হচ্ছে, এবং ফরেন পলিসিতে এই মুহূর্তে, বা আপনি জানেন, এই ভূ রাজনৈতিক অবস্থায় ব্যালেন্স করাটা কত টাফ একটা করবো, যেটা বললাম যে সুতার উপর দিয়ে হাঁটা, সেটা করবে। এবং একেবারে খালেদা জিয়া মারা যাওয়ার পরই যে সঙ্গে সঙ্গে জয়শঙ্কর চলে আসলেন, এই বিষয়গুলো আসলে খুবই একটা ইন্টারেস্টিং বিষয় ছিল। ফলে আমি এটুকু বলে শেষ করতে চাই যে চ্যালেঞ্জ আছে, কিন্তু সেই চ্যালেঞ্জ আমি অন্তত মনে করি যে অন্তত প্রথম কিছু একটা পলিটিক্যাল ইকোসিস্টেম যদি উনি বহাল রাখতে পারেন, যেই কালচারে আমরা ছিলাম সেখান থেকে অন্তত একটা পলিটিক্যাল ইকোসিস্টেম যদি চালু করতে পারেন, প্রথম কাজ বা প্রথম চ্যালেঞ্জ হচ্ছে এইটা। এরপরে দেশের উন্নয়ন হবে কি হবে না হবে এগুলো পরের কথা। প্রথমে যেই মব কালচার চলছিল, আমার মনে হচ্ছিল যে আমরা জঙ্গলে বসবাস করি, সেখান থেকে অন্তত একটা পলিটিক্যাল ইকোসিস্টেম চালু করে শুরুতে সেটা একটা, মানে গাড়িটাকে প্রথমে আপনার ফুয়েলিং করা, তারপরে তো গাড়ি চালানো, মানে ফুয়েলিংটা অন্তত উনি শুরুতে করবেন, এটাই তার প্রথম চ্যালেঞ্জ বলে আমি মনে করি। আমি খুবই দুঃখিত, আমার আসলে কামলা মানুষ, আমার কাজ আছে, আমাকে অ্যাসাইনমেন্টে যেতে হবে অফিসের। আপনাদের সবাইকে ধন্যবাদ, আমার খুব ভালো লাগলো আপনাদের সাথে কথা বলতে পেরে, আপনাদের কথা শুনতে পেরে। নূপুর, আপনাকেও ধন্যবাদ আমাকে যুক্ত করার জন্য। আপনারা অ্যালাউ করলে আমি তাহলে জি, যেতে পারি। আপনার প্রতি অনেক অনেক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা। আপনি ভালো থাকবেন এবং আপনার কাছ থেকে পরবর্তীতে হয়তো সরকার গঠনের পরে অনেক মতামত নিব। সে পর্যন্ত ভালো থাকুন। এবং আমি একটু হাসান ভাইয়ের কাছে যেতে চাই। হাসান ভাই, আমি একটু জানতে চাই যে জামাতে ইসলাম বিরোধী দল হিসেবে কেমন হবে এবং সেটি মোকাবেলায় মন্ত্রিসভা, দুটো মিলিয়ে আপনি উত্তর দিতে পারেন। কারণ আমি আজকে একটু গঠনমূলক আলোচনা করতে চাই, মন্ত্রিসভা কেমন হতে যায়, আগামীর বাংলাদেশ কেমন হবে, সবকিছু একটু বিরোধী দল হিসেবে জামাত ইসলামেরটা যদি আগে বলে নেন। এই নির্বাচনে বিশাল জয় অর্জন করেছে, এটা আসলে জামাত ইসলামের ভিক্টরি। একটা 17 জন থেকে 77 জনে তারা উন্নীত হয়েছে, অলমোস্ট 40% তারা ভোট পেয়েছে, কম বেশি অভাবিত। আসলে আসল ভিক্টরি জামাত ইসলামের ভিক্টরি। এবার ভাবতে পারি বাংলাদেশে এই জামাত ইসলামী 50 বছর আগে হত্যার সঙ্গে জড়িত ছিল, গণহত্যার সঙ্গে জড়িত ছিল, তাকে আমরা 40% ভোট দিয়ে নির্বাচিত করলাম। ফলে আসল ভিক্টরি কিন্তু জামাত ইসলামের। এক নম্বর কথা, জামাত খুব স্মার্টলি তার কার্ডটা খেলেছে, খুব স্মার্টলি। জামাতের যে ইশতেহার, কোথাও কোন ধর্মের উল্লেখ নেই, কিন্তু দলের নাম জামাত ইসলামী, কিন্তু ইশতেহারে একবারও ইসলামের কথা তারা বলছে না।
মডারেশনের দিকে তারা এগুচ্ছে। আমার সঙ্গে নিয়ে বিস্তর্ক হয়েছে এই নকিব সাহেবের, আমাদের মুখপাত্র, তারা বলছেন এই যে 5 ঘন্টার ব্যাপারটা কি, 5 ঘন্টার ব্যাপারটা মূলত মেয়েদেরকে ঘরে ঢোকানো, তাই তো, মেয়েদেরকে ঘরে ঢোকানো। আমাদের জেডি ভ্যান্সেরও একই পলিসি। কিন্তু আমি লিখেছি, বলেছি ভাই যদি তুমি এত আগ্রহ তোমার হয় চাইল্ড কেয়ার এনশিওর করো, যেমন মামদানি করছে নিউ ইয়র্কে, কোনো কঠিন ব্যাপার তো নয়। ফলে জামাতের যে স্মার্টনেস, তা হচ্ছে জামাত এই মুহূর্তে চাইছে তাদের অবস্থানে কনসলিডেট করতে, পলিটিক্যালি তারা নির্বাচিত ছিল, তারা রিহ্যাবিলিটেড হলো, মেইন স্ট্রিমে তারা পৌঁছে গেল, প্রধান বিরোধী দল হলো। তারা অপেক্ষা করবে আগামী 5 বছর পরে ক্ষমতায় আসবার জন্য। তারা পদে পদে চেষ্টা করবে এই বিএনপি সরকারকে বাধাগ্রস্ত করতে, পদে পদে চেষ্টা করবে। বলে গেল ঘাড়ের উপর নিঃশ্বাস, পারফেক্ট, ঠিকই বলে গেছে সে। কারণ তাদের লক্ষ্য তো একটাই, এটা প্রমাণ করা যে তুমি ব্যর্থ। এর আগে অন্য এক জায়গায় বলেছি, কেন মনে করো সারা 5টা বিশ্ববিদ্যালয়ে জামাত জিতে আসলো, কারণটা কি? সিম্পল কারণ, কিন্তু ছাত্ররা এবং আমরাও দেখেছি বাকি দুটো দলকে, আমরা দেখেছি আওয়ামী লীগকে, আমরা দেখেছি বিএনপিকে, দে কুড নট ডেলিভার। ফলে জামাত বলছে এখন আমার সময়, গিভ মি অ্যান অপরচুনিটি। সো জামাত ইজ বাইডিং, তার সময়টা গুনছে সে ক্ষমতায় আসবার জন্য। আচ্ছা, এখন বিএনপিটা কি জিনিস? বিএনপির মধ্যে তারেক রহমান দরজাক তরুণ, 30-60 বছর বয়সের, কিন্তু বাকি চারদিকে সবাই 70 বছরের, 80 বছরের বুড়ো, কথা বলতে দাঁত ভেঙে যায়। এদের কাছে কি আশা করতে পারি আমি তো খুব বেশি কিছু আশা করি না ভাই, অনেস্টলি বলি। আমার অনেক আশা, আমি চাই অনেক কিছু, কিন্তু এদের কাছ থেকে পাবো আমি কি করে পাবো? আই ডাউট ভেরি মাচ। ফলে সফল যারা হবে এ নিয়ে আমার বিস্তর সন্দেহ আছে, কিন্তু আমি চাই সফল হোক এরা। অন ফরেন পলিসি সবাই বলছে চ্যালেঞ্জ, আমি বলছি অপরচুনিটি। এইবারের নির্বাচনের ভেতর দিয়ে বা গত 15 বছরের ঘটনার প্রক্রিয়ার ভেতর দিয়ে বাংলাদেশের সামনে একটা অসাধারণ অপরচুনিটি তৈরি হয়েছে। আমেরিকা কিভাবে রিয়াক্ট করেছে আমাদের নির্বাচনকে নিয়ে, আমাদের রাজনৈতিক পরিস্থিতিকে নিয়ে। আমেরিকা বলছে বাংলাদেশ যাই করো চীনের সঙ্গে হাত মিলিও না। আমরা কি দেখেছি, চীন কিন্তু খুব চালাকি, চীন ও পাকিস্তান চালাকির সাথে যে ভ্যাকুয়াম তৈরি হয়েছিল ভারত চলে যাওয়ার পরে, সেই ভ্যাকুয়ামটা ফিল করার জন্য তারা ঢুকে পড়েছে। চীনের সঙ্গে আমরা সামরিক চুক্তি করেছি, আগে কখনো করি, প্রথমবার সামরিক চুক্তি করেছি। চীন কি করছে? লালমনিরহাটে ড্রোন ফ্যাক্টরি করছে। লালমনিরহাটে কেন? চিকেন নেক বলে, ভেরি প্রভোকেটিভ। যেমন চীন বলছে তাদের যে অত্যাধুনিক যুদ্ধ বিমান যেটা তারা পাকিস্তান এবং একসাথে তৈরি করেছে, সেই বিমান তারা আমাদেরকে দেবে। তার জবাবে আমেরিকা কি বলছে? আমি তোমাকে দেবো, আমি আমাদের সিস্টেম দেবো, which is much more developed। আরো বলি তোমাদেরকে ইন্টারেস্টিং, কিভাবে আমেরিকা চেষ্টা করছে আমাদেরকে ইনফিল্ট্রেট করবার জন্য। ঠিক 2 দিন আগে চুক্তি হলো আমাদের সাথে, পণ্য চুক্তি, কি বলে, গার্মেন্ট চুক্তি হলো। লক্ষ্য করেছো কি আমাদের জিরো শুল্ক, জিরো ট্যারিফে গার্মেন্টস রপ্তানির সুযোগ দিয়েছে। গতকাল যদি দেখে থাকো তোমরা ভারতীয় পার্লামেন্টে মহা হইচই যে বাংলাদেশ তো আমাদের খেয়ে ফেলবে। রাহুল গান্ধী বলছে আমার রাইবেলের সব ফ্যাক্টরি বন্ধ হয়ে যাবে এই শুল্ক। দ্যাট ওয়াজ আমেরিকাস গুডউইল জেস্টার টুয়ার্ডস বাংলাদেশ। যেমন কেন তারা করছে এটা? লক্ষ্য কিন্তু আমরা নই, লক্ষ্য পাশের বাড়ির বার্মা। পাশের বাড়ির বার্মাতে কি হচ্ছে? বার্মায় তোমরা জানো আরাকান স্টেটে গত 20 বছর ধরে চীন ইনভেস্ট করছে। চীন নেভাল করিডোর তৈরি করেছে সেখানে তাদের গ্যাস তেলের জন্য, ভারতও করেছে পাশাপাশি। আমেরিকা চাইছে এই জায়গায় প্রবেশ করতে, আমেরিকা চাইছে ঠিক আরাকান স্টেটে ঢুকবার জন্য। কিভাবে? হয়তো মনে আছে 3 মাস আগে আমরা কথা বলছিলাম কি নিয়ে, মানবিক করিডোরের কথা বলছিলাম। বাংলাদেশে দিয়ে চলে যাবে করিডোর, বেসিক্যালি কনভয় যাবে। কনভয় মানে সাহায্য যাবে, সঙ্গে সঙ্গে সেনাবাহিনীও যাবে। দ্যাট ওয়াজ দি ট্রিক বলতে পারি আমি। আমেরিকা খুব চালাকির সঙ্গে ইউএন কে ব্যবহার করে চেষ্টা করছে ইনফিল্ট্রেট করতে ঠিক ওই জায়গায় যেখানে চীন ঘাঁটি গড়ে বসে আছে। আমেরিকার ফরেন পলিসি এই মুহূর্তে স্ট্র্যাটেজিক লক্ষ্যটা কি? চীনকে কাউন্টার করা, এবং এই কাউন্টার করতে যে বাংলাদেশ ক্যান বি এ ভেরি ইম্পর্টেন্ট প্লেয়ার। ফলে এইটা আমাদের জন্য একটা অপরচুনিটি। একটা আমি শেষ কথা, একদম শেষ কথা বলছি, আমি
গত 15 মাসে বা 2 বছরে আমরা যে প্রচন্ড ভারত বিরোধিতা দেখেছি, আমরা প্রচন্ড ভারত বিরোধিতা ছাত্রদের মধ্যে, রাজনৈতিক দলগুলির মধ্যে এবং এই ইউনূস সরকারের ভেতরে প্রচন্ড ভারত বিরোধিতা। এটা রিভার্স করতে হবে, কারণ ভারতকে ছাড়া আমাদের পক্ষে টিকে থাকা সম্ভব না। পানি নেই, আমরা পানি করতে, এই পাকিস্তান এখন ফিল করছে, পাকিস্তানের পানি বন্ধ করে দিয়েছে। আমাদের একই অবস্থা, তিস্তা আমাদের আছে, আমাদের 2 ডজন আমাদের কমন নদী আমাদের, যেটার প্রভাব ভারত থেকে আসে। সো উই নিড ইন্ডিয়া আমাদের নিজের প্রয়োজনে। রেটরিক থামাতে হবে, এই যে চিৎকার করে আমরা ভারতকে গাল দিচ্ছি, এটাকে থামাতে হবে। ইট হ্যাজ টু কাম ফ্রম দ্য ভেরি টপ। তারেক রহমানকে ব্যক্তিগতভাবে উদ্যোগ নিতে হবে যে ভাষাটাকে কমিয়ে আনো। ল্যাঙ্গুয়েজ ইজ ভেরি ইম্পর্টেন্ট টুল, কিন্তু ল্যাঙ্গুয়েজ ইজ ভেরি ইম্পর্টেন্ট টুল, আর তারেক রহমান ক্যান ডু ইট। আমি এই কথা কেন বলছি, আমি যেভাবে তিনি এই কথা বলেছেন গত 2 মাসে, আমার কনফিডেন্স বেড়ে গেছে। লোকটাকে আমি পছন্দ করতাম না, কিন্তু যেভাবে সে নিজেকে পরিবর্তন করেছে, সে তাতে আমার মধ্যে আশা যাচ্ছে যে তার মধ্যে প্রকৃত নেতৃত্ব দেবার যোগ্যতা অর্জন সে করেছে। আমি একটু ডক্টর দিলীপ নাথ আপনার এই ক্ষেত্রে মতামত চাই, একদম স্পেসিফিক। জামাতে ইসলাম বিরোধী দল এবং মন্ত্রিসভা পররাষ্ট্রনীতি নিয়েও বলতে পারেন। আপনার 2টা জিনিস, একটা কথা হলো যে আপনার পররাষ্ট্রনীতি এবং বাংলাদেশের জামাতের ভূমিকা যদি পুরোপুরি জানতে হয়, আমাদেরকে ফলো করতে হবে, ফলো দ্য মানি। এই যে ইলেকশনের যে মানি, এটা যদি আগামী 1-2 সপ্তাহের মধ্যে আরো ক্লিয়ারলি জানতে পারবেন, ওয়ার আর অল দিস ফান্ডিং কেম ফ্রম, তখন আপনি মোটামুটি ক্লিয়ার হয়ে যাবে। আপনার শোর মাধ্যমে আমি একটা কথা শুধু বলতে চাই, বাংলাদেশ আমাদের রাজনীতি আমরা স্বতন্ত্রভাবে করি, কারণ বাইরের এত ইনফ্লুয়েন্স, এই ইনফ্লুয়েন্স আমাদেরকে ব্যবহার করছে কেন? ভারত আজকে পৃথিবীর চতুর্থ বৃহৎ ইকোনমিক, এবং এটাকে আপনি পছন্দ করি আর না করি, বিভিন্ন দেশ ইনক্লুডিং আমার এই দেশ সহ এইখানে একটা মানে ডিস্টেবিলাইজ করার একটা ধান্দা আছে, এবং এইটাকে মোটামুটি বাংলাদেশের কে তারা ইউজ করতেছে, এবং এইটার থেকে যদি আমরা সরে আসতে পারি, এবং আমি মনে করি তারেক রহমানের নেতৃত্বে উনি বুঝেন, মানে আমার হাসান ভাই যেটা বললেন, তার কথাবার্তায় এবং তার সাথে দেশে ফেরার আগে যে সমস্ত আলোচনা হয়েছে, আমি মনে করি হি সেন্স ইট, এবং উনি যদি ব্যালেন্স করতে পারেন এই জিনিসগুলা বাংলাদেশের রাজনীতি বাংলাদেশের মধ্যে যদি রাখেন, তাহলে আমি মনে করি উনি দেশকে পরিবর্তন করতে পারবেন। জামাত আলটিমেটলি, হ্যাঁ, একটা অবস্থার কারণে আজকে 77টা সিট পেয়েছেন, কিন্তু আলটিমেটলি বাংলাদেশে জামাত দে উইল বি ব্যাক টু দেয়ার 17 এবং 3 সিট। যদি সত্যিকার অর্থে বাংলাদেশের রাজনৈতিক চর্চা চলে, সত্যিকার অর্থে বাংলাদেশের শিল্প সংস্কৃতি আবার যদি চালু হয়, তাহলে জামাত সাস্টেন করবে না, কারণ এবারের ইলেকশন কিন্তু তাই প্রমাণ করে। আমাদের মহিলাদের যদি স্বাধীনতা দেওয়া হয়, জামাত সাস্টেন করবে না। কিছুক্ষণ আগে এক ভদ্রলোক আমাকে মন্ত্রিসভার একটা কিছু নামপত্র পাঠিয়েছেন, তো সোফার দেখে মনে হলো পুরনো নতুন সবকিছু মিলিয়ে ভালোই মনে হচ্ছে, দেখা যাক। আই এম হোপফুল যে এই উনি ব্যালেন্স করে, যেটা ভারতের সাথে সম্পর্ক নতুন করে গড়ে তুলবেন, এবং শুনে চায়নার সাথে ব্যবসা করতে হবে, আমেরিকাকে খুশি রাখতে হবে, সবাইকে খুশি রাখতে হবে, কিন্তু আমার কথা হলো যে আমরা নিজস্বতা একটা কিছু বজায় রাখি, যে কমপ্লিটলি আরেক দেশ কি বললো তার কথা মতোই চলতে হবে সারা, তাহলে কিন্তু আমাদের দেশ আগাতে পারবো না, আমরা আবারও সে একই বিপদের মধ্যে পড়ব। তো সবকিছু মিলিয়ে আশা করা যাক একটা ভালো সুন্দর পরিবেশ সৃষ্টি হবে বাংলাদেশে আবার, এবং সবাই যাতে রাজনীতি করতে পারে, সবাই যাতে কথা বলতে পারে, বিরোধিতা থাকবে, এবং সকল নাগরিকের যদি এই ব্যবস্থাটা করে দেওয়া যায়, আমরা ডাল ভাত খেয়ে হলো দেশের মানুষ শান্তিতে থাকতে পারবে অন্তত। সেটি সৈয়দ মাহমুদুল্লাহ, যদি একটু পররাষ্ট্রনীতি নিয়ে আপনার মন্তব্যটি উপস্থাপন করেন, কেমন হওয়া উচিত বর্তমান সময়ে বাংলাদেশের পররাষ্ট্রনীতি? পররাষ্ট্রনীতি তো ওই তো আমাদের রিয়েলিটিটা, বাস্তবতা, যেটা হাসান সাহেবও বললেন, সেটা হচ্ছে আমাদের বাস্তবতা থাকি। বাস্তবতা হচ্ছে যে আমাদের সবাই আমাদেরকে
বন্ধু বন্ধু করা, তাদের দলে বেড়ানোর চেষ্টা করবে। চীন চেষ্টা করছে ভারতের সাথে, তো আমাদের ঐতিহাসিক সম্পর্ক, আমরা একসময় ভারতবর্ষের অংশ ছিলাম, তার পরবর্তী আমাদের মুক্তিযুদ্ধে তারা হেল্প করেছে, আমরা দেশ স্বাধীন হয়েছি, অনেক কিছু আছে। তো পাকিস্তান একটা অংশ ছিল আমরা, এখন আমরা পাকিস্তান থেকে আমাদের মানে বিরাট তিক্ত অভিজ্ঞতার ভিতর দিয়ে যুদ্ধ করে মানে লক্ষ লক্ষ লোকের মৃত্যুর মানে বিনিময়ে আমরা আমাদের দেশ স্বাধীন করছি। ফলে এই এই দেশগুলো, পাকিস্তান আমাদেরকে আমাদের সাথে আবার সম্পর্ক চেষ্টা করছে, যুক্তরাষ্ট্র চেষ্টা করছে, চীন চেষ্টা করছে, চীনের এবং যুক্তরাষ্ট্রের ভিতরে টানাপোড়েন আছে, ভারতের সাথে চীনের টানাপোড়েন আছে। এগুলোর ভিতর দিয়ে আমাদেরকে খুব স্মার্টলি, ক্লেভারলি, খুব মানে দক্ষ একজন ফরেন মিনিস্টার লাগবে, তাতে তারেক জিয়ার একটা জেনারেল আইডিয়া থাকতে পারে, হয়তো এই 17 বছর বিদেশে থাকার কারণে একটা ম্যাচিউরিটি তার হয়ে থাকতে পারে, কিন্তু এট দি সেম টাইম মানে সত্যি সত্যি দক্ষ, এবং এই ক্ষেত্রে নভিস কাউকে নেওয়া উচিত হবে না। ফরেন মিনিস্টার হ্যান্ডেল করার জন্য খুবই দক্ষ লোক, একবার বুড়ো লোক নিতে হবে তা না, কিন্তু অভিজ্ঞতা সম্পন্ন, ব্যাকগ্রাউন্ড সম্পন্ন লোককে নিতে হবে, এটা ইম্পর্টেন্ট। তেমনি ভাবে অন্যান্য মিনিস্ট্রিতে দক্ষ লোক নিতে হবে। দুর্নীতিবাজকে বেশ কয়েকজন মানে পার্লামেন্টের মেম্বার হয়েছেন, তার ভিতরে পুরান ঢাকা থেকে একজন হয়েছেন, তার ভিতরে তার বিরুদ্ধে তো পাটোয়ারি তো গুরুতর সব অভিযোগ করেছিলেন দুর্নীতি। তো এই ধরনের লোকদেরকে বাদ দিয়ে মোটামুটি ভাবে সৎ বলে পরিচিত, মোটামুটি ভাবে একেবারে প্রচন্ড বুড়ো না, এবং এবং তরুণদের মধ্যে থেকে নিয়ে একটা ব্যালান্সড মন্ত্রিসভা তিনি গঠন করলে তাহলে দেশ সুশাসন দরকার, মানে অ্যাকাউন্টেবিলিটি সেন্সটা দরকার, এবং মানে অপোজিশনকে নিপীড়ন করার এটার থেকে বেরিয়ে আসা উচিত। এবং আওয়ামী লীগের তাদের বিরুদ্ধে স্পেসিফিক যদি কারো যে কোনো আওয়ামী লীগ হোক, যে কোনো দলের হোক, যে কোনো ব্যক্তির স্পেসিফিক অভিযোগ তাদের বিরুদ্ধে আছে, সেইটার বিচার চলতে পারে, সেটার মামলা হতে পারে, কিন্তু আদারওয়াইজ দল হিসাবে আওয়ামী লীগের উপর নিষেধাজ্ঞা যেটা, সেটা অতি সত্বর আমি মনে করবো ইমিডিয়েটলি তুলে দেওয়া উচিত, তাদেরকে মানে রাজনীতি করতে দেওয়া উচিত। এবং রাজনীতি করতে চাক বা না চাক, আওয়ামী লীগ নূতন নেতৃত্বে এসে যাবে, জাস্ট ম্যাটার অফ টাইম, জাস্ট ম্যাটার অফ টাইম। আমি অনুষ্ঠান শেষ করব, কিন্তু তিনজনের কাছে যে প্রশ্নটি সেটি হচ্ছে একই প্রশ্ন, একই প্রত্যাশা। ডক্টর দিলীপ নাথ দিয়ে শুরু করতে চাই। একজন প্রবাসী হিসেবে নতুন সরকারের কাছে আপনার প্রত্যাশাটা কি? আমার কি চান? প্রত্যাশা হলো, আমি যেটা চাই যে নতুন সরকার যাতে একটা স্বতন্ত্রতা বজায় রাখে। মোহাম্মদুল্লাহ ভাই যেটা বললেন, সকল নাগরিককে তার স্বাধীনতা দেওয়া উচিত, সে রাজনীতি করার, তার সংস্কৃতি চর্চা করার। এবং আরেকটা যে আমি যেহেতু আমার একটা পরিবারের বিশেষ লোকজন এখনো বাংলাদেশে রয়েছে, বাংলাদেশের যে মাইনরিটি কমিউনিটি সবসময় একটা vulnerable সিচুয়েশনে থাকে, এদেরকে প্রোটেক্ট করা এটা খুবই গুরুত্বপূর্ণ। তখন হবে কি, যখন শুনেন মাইনরিটি যখন সেফ থাকে, অটোমেটিকলি দেশে অন্যান্য জনসাধারণ কনফিডেন্স ফিল করে, ডেমোক্রেসি সেলফ সাস্টেন করে, সব কিছু মানে আপনার ফলো দ্য প্রসেস আর কি। আমি মনে করি এগুলো উনি করবেন, এবং এইগুলো যদি উনি নজর রাখেন, আমি দেশ ভালো হবে। এবং আমি তার ওনার কাছ থেকে এইটুকু আশা করবো, কারণ অনেক চড়াই উতরাইয়ের পরে আমরা একটা নতুন দিকে, নতুন পথের দিকে আগাচ্ছি। তো আমি ওনাদের সর্বরকমের, আমরা যারা বিদেশে রয়েছি, আমাদের যতটুকু সহযোগিতা দরকার আমরা সেটা নিশ্চয় করব। কিন্তু আমরা চাই বাংলাদেশ জঙ্গি মুক্ত হোক, বাংলাদেশের গণতন্ত্র প্রতিষ্ঠা হোক, এবং বাংলাদেশের মানুষ যাতে কথা বলার অধিকার থাকে, এইটুকুই চাইব। হাসান ফেরদৌস, প্রত্যাশা, আশা। নতুন বাড়তি কিছু বলার নেই, এবং প্রবাসী বলে আমি আলাদা করে কোনো কথা বলবো না, আমি বাংলাদেশি। আমার একটাই প্রত্যাশা যে পরিবর্তনের আকাঙ্ক্ষা আমরা দেখেছি জুলাই অগাস্টে, সে আকাঙ্ক্ষা বাস্তবায়িত হোক। কি আমরা চাই, কি আকাঙ্ক্ষাটা কি? একটা দুর্নীতিমুক্ত বহুপাক্ষিক গণতান্ত্রিক বাংলাদেশ। এই বাংলাদেশে সকল মানুষের অধিকার সংরক্ষিত হবে, এই তো, ভেরি সিম্পল। যেখানে এই মব সংস্কৃতি বদলাবে, যেখানে দুর্নীতি বদলাবে, যেখানে এক লোক সমস্ত সিদ্ধান্ত নেবে তা নয়, এই তো আমি চাই। এবং আমার বিশ্বাস যে, যেটা বারবার বলছি, আমি একটা সুন্দর প্রভাতের অপেক্ষায় আমি আছি। ইট ইজ দ্য বিগিনিং অফ এ ডন।
সকাল হচ্ছে, সকালটা হোক, আমি তার অপেক্ষায় আছি। সৈয়দ মাহমুদুল্লাহ, কি প্রত্যাশা? 1 কোটির বেশি প্রবাসী বিদেশে থাকেন। বাংলাদেশের হুম, হুম। অর্থনীতিকে সাস্টেইন করার উপরে তাদের বিরাট ভূমিকা। এবারে তারা প্রথমবার ভোট দেওয়ার সুযোগ পেলেন, ফলে দেশবাসীর সাথে তাদেরও একটা আকাঙ্ক্ষা যে একটা প্রকৃতপক্ষে গণতান্ত্রিক সংস্কৃতির এবং বাঙালি সংস্কৃতিকে জলাঞ্জলি না দিয়ে মুক্ত, বহুপাক্ষিক, বহুদলীয়, বহু ধর্মের মিলন যে ক্ষেত্র বাংলাদেশ, সেই ধরনের একটা উদার গণতান্ত্রিক বাংলাদেশ তৈরি হোক, একটা জবাবদিহিমূলক সরকার হোক, কিন্তু ওভারনাইট সবকিছু দুর্নীতিমুক্ত হয়ে যাবে একেবারে, একবার টুমরো আমাদের একটা গোল্ডেন ডন হয়ে যাবে এটা না, কিন্তু একটা শুভ সূচনা হোক, অন্তত ভালো ভালো কিছু পদক্ষেপ হোক, ভালোর দিকে বাংলাদেশ যাত্রা করুক। সে প্রত্যাশাটা আমরা সবাই করতে পারি, এবং একজন গণমাধ্যম কর্মী হিসেবে আমিও চাই যে গঠনমূলক সমালোচনা করার অধিকার যেন আমাদের থাকে। যে সমালোচনার মাধ্যমে সবসময় বলা হয় যে গণতন্ত্রের আরেকটি বিরোধী দল হচ্ছে গণমাধ্যম কিংবা আমরা যারা কাজ করি, তাহলে সরকার সঠিকভাবে পরিচালিত হতে পারে। কারণ বেশি তোষামোদ হয়ে গেলে ভুল পথে যে যায় সেটির প্রমাণ আমরা ইতিহাসে দেখেছি। তিনজনকে অসংখ্য ধন্যবাদ। অনেক আমি বলবো যে কৃতজ্ঞতা, খুব সুন্দর বিশ্লেষণ করেছেন, এবং আবারও দেখা হবে। নতুন মন্ত্রিসভা গঠন হোক, আমরা সেটি নিয়েও আলোচনা করব, কেমন মন্ত্রিসভা হলো। হাসান ভাই, সৈয়দ মাহমুদুল্লাহ, ডক্টর দিলীপ নাথ, তিনজনই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এবং একই সাথে দর্শক